All right. So, সালামুন আলাইকুম। ওয়ালাইকুম অনেক আসসালাম। আগে, ১ বছর আগে একটা করেছিলাম এরকম। সাকিব ভাই ছিলেন। নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই। আর এটা জাকিরের বোধহয় ১ বছর পরে সেকেন্ড ওয়ান। তো জাকির আহমেদ, ও হচ্ছে আমার কেরেট কলেজের ব্যাচমেট মির্জাপুর। আর পলিটিক্যালি খুবই এনথুসিয়াস্ট সবকিছু নিয়ে, ওয়ার্ল্ড, বাংলাদেশ। আর সাকিব ভাইয়ের কোনো ইন্ট্রো দিলাম না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও ভালো আছো। জি জি, আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো। আচ্ছা, গতবারের মতো এবারও এটা একটা আসলে স্ট্রাকচার্ড কোনো আলাপ হবে না। তবে ওয়েল, বোঝাই যাচ্ছে যে এখানে কিছু পলিটিক্যাল বিষয়ে আসবে, সেটা বাংলাদেশ, মামদানি, ওয়ার্ল্ড, অনেক রকম কিছু ফিলোসফিক্যাল দার্শনিক প্রেক্ষাপট আসতে পারে। সাকিব ভাই যথেষ্ট স্পিরিচুয়াল মানুষ, উনি হয়তো ওনার নিজস্ব দৃষ্টিকোণ থেকে বলবেন। তো আমি বেসিক্যালি জাকিরকে বলবো যে জাকির, তুমি শুরু করো, বলো দেখি তোমার কি কি জানতে ইচ্ছা করতেছে সাকিব ভাইয়ের কাছ থেকে। ওকে, তাহলে থ্যাংক ইউ রাহাত, থ্যাংক ইউ সাকিব ভাই। ওয়েল, যখন মামদানি কথা বললো, দেন আই উড আস্ক সাকিব ভাই যে আপনি যে মামদানিকে দেখলেন, যে ইয়াং মুসলিম গাই, হি ওয়েয়ার্স হিজ কালচার অন প্রাউডলি, রাইট? সে আগে মনে করেন 9/11 সময় আমরা আমেরিকায় ছিলাম, and unfortunately we kept our heads down, we worked, we didn't proclaim, we didn't advertise our Muslim identity, right? We just kept shut and did the work. But these guys, they wear their Muslim identity proudly, they flaunt it, they are not scared, right? And it has to do with brotherhood, it has to do with any kind of Islamic movement. Like it's a mix of different ideologies, but we're not going to get into that. What matters is they're proud of it, right? They don't back down, right? And maybe one reason is because US is their homeland, right? আমরা বাঙালি, আমরা বাংলাদেশ থেকে আসছি এখানে, সো আমরা মনে বিশ্বাস করি যে বাংলাদেশ আমাদের দেশ, রাইট? আমরা এখানে ফরেনার, বাট দিস ইজ দেয়ার হোম, রাইট? This is our second home, their first home, right? So they have nothing to lose. ওদের পায়ের শিকড় এখানে, রাইট? বাট দ্যাট মাইট বি এ কজ। বাট এনিওয়ে, আমার যে প্রশ্নটা হইলো যে এই যে আমরা যখন 80s এ বড় হয়েছি ইন হাই স্কুল, we came of age in the 80s, right? আমাদের আইডেন্টিটিটা ইসলামিক ছিল না। আমরা অনেকে তো আমরা ধর্মের ধারে কাছে ছিলাম না, রাইট? আমরা বাঙালি অথবা বাংলাদেশি, whatever you say, right? ওইটা ছিল আমাদের আইডেন্টিটি। বাট এখন things change, right? So মামদানির যে rise, অথবা people like Mamdani's rise, they have this Islamic identity. How has that influenced Bangladeshi new generation? Like, is there any correlation? Like, is it a worldwide phenomena, or is just US, or local to US, or what? Or local to Europe? ধন্যবাদ। আমার মনে হয় যে মামদানি এবং বাংলাদেশের যে ইয়াং যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, তাদের দুইজনের মধ্যে যে ধার্মিকতা আছে তার মধ্যে একটু পার্থক্য আছে। একটা জিনিস হচ্ছে যে আমাদের যে কোনো মানুষ, যে কোনো কালচারের, যে কোনো সংস্কৃতির মানুষ যখন তার নিজের দেশ ছেড়ে সে যখন অন্য কোনো দেশে যায়, তখন সাধারণত বেশিরভাগ মানুষ নিজের সংস্কৃতিটা ধরে রাখার চেষ্টা করে। কারণ না হলে সে মনে করে যে তার যেই সমস্ত মূল্যবোধ দিয়ে, যেই দর্শন দিয়ে সে বেড়ে উঠেছে, সে মনে করে ওইটাই কিন্তু তার পরিচিতি, ওইটাই তার আইডেন্টিটি। সে কি করে ওই তোমার আরেকটা বিদেশি একটা সংস্কৃতির মধ্যে আসলে এবং সেটার এত ইফেক্ট, তখন সে মনে করে কি যে আমার পরিচিতিটা বোধহয় ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমি আসলে পুরাপুরি ব্রিটিশ না, আমি পুরাপুরি আমেরিকান না, কিন্তু আমি হইলাম গিয়া ময়মনসিংহের ছেলে যে আমেরিকান। মানে that is, you want to have your own uniqueness, তোমার ইউনিকনেসটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি যেটা দেখি যে ব্রিটেনে যে মুসলমানরা, হয়তো যেই মুসলমান পাকিস্তানে was not very conservative, সে ব্রিটেনে যাওয়ার পরে কিন্তু যখন সে দেখতেছে মুসলিমদের বিরুদ্ধে কথা হচ্ছে, সে তখন আরো বেশি মুসলিম হয়ে যাচ্ছে। জাস্ট হচ্ছে এক জিনিস, এটা হচ্ছে বিদেশে গেলে যেটা হয়। আমি মামদানির
অনেকটা, এমনকি তোমাদেরও। এমন আমি জানি যে রাহাত নিজে নিজে থেকে কিন্তু কোরআন শরীফ পড়তো। এই যে কোরআন শরীফ পড়াটা, আমি কিন্তু এটা মনে করি নিজের পরিচিতিটাকে ধরে রাখার একটা চেষ্টা। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে যে যে কোনো, আর বাংলাদেশের ব্যাপারে আমি যেটাকে বলবো সেটা হচ্ছে যে যদি কোনো দেশ বা সভ্যতা যখন খুব সংকটে পড়ে তখন সে কিন্তু আর লিবারাল থাকে না। আমি উদাহরণ দিতে পারি যে যখন বোধহয় এটা বোধহয় 1248 বা সামথিং, যখন বাগদাদ ধ্বংস হয়ে যায়। বাগদাদ ধ্বংস হওয়ার বছর পরে কিন্তু বোধহয় আমাদের ওই যে তাইমিয়া, হ্যাঁ, ওই যে তাইমিয়া যে বলা হয়, তাইমিয়ার ফিলসফি আসে। এবং তাইমিয়া তখন বলতেছেন, ইফ আই এম নট মিস্টেকেন, তাইমিয়া বলতেছেন যে তোমাদের ফল হয়েছে, তোমরা পড়ে গেছো, তোমরা ধ্বংস হয়েছো কারণ তোমরা ইসলাম ভুলে গেছো। সুতরাং ইসলাম তোমাদেরকে, আমরা যখন সংকটে পড়ি তখন কিন্তু আমরা তখন ওই যে আগের কথাই আবার আমাদের ওই ইয়েগুলোকে আমরা ধরতে চাই। সো 80-র দশকে আমার মনে হয়, আমার যতটুকু আমরা তো 80-র দশকে, আমি তো ক্যাট ছেড়েই দিচ্ছি 81-এ। সুতরাং ততক্ষণে আমি মোটামুটি ইয়ে হয়ে গেছি, বুদ্ধি ইয়ে হয়েছে, প্রাপ্তবয়স্ক। তো সেই সময় আমাদের কথা ছিল কি যে সেনাবাহিনী না গণতন্ত্র। গণতন্ত্রে গেছি আমরা, গণতন্ত্র যারা করতে গেছিল আওয়ামী লীগ বাকশাল করে, তারা আমাদের সমস্ত মন ভেঙে দিছে। তারপরে জিয়াউর রহমান আসলেন, আমরা খুশি ছিলাম, কিন্তু তারপরে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় জিয়াউর রহমান মারা গেলেন। চিন্তা করে দেখো, আমরা যেদিন ঢুকি তার 7 দিন পরে শেখ মুজিব মারা গেছেন। আমরা 8ই আগস্ট ঢুকছি, 15ই আগস্টে শেখ মুজিব মারা গেছেন। আমরা জুলাইতে বাইর হয়েছি, আমাদের বোধহয় বের হয়ে আসার বোধহয় কয়েকদিন আগে জিয়াউর রহমান মারা গেছেন। আমাদের আমরা এন্ডেড বাই দিস টু কিলিংস বা দুইটা মৃত্যু, হ্যাঁ, যেভাবে ধরি সেই দুইটার আমাদের ইয়ে। সুতরাং আমরা তখন কিন্তু একটা স্বাভাবিক সময় চাচ্ছিলাম। আমার মনে হয় যে আমরা কিন্তু একটু স্বাভাবিক সময় চাচ্ছিলাম। সেই স্বাভাবিক সময় আমরা কিন্তু তখনও নিজেদেরকে ভাবি নাই যে আমরা একটা ক্রাইসিসে পড়ে গেছি। আমাদের ক্রাইসিস হচ্ছে গণতন্ত্রের ক্রাইসিস, এবং গণতন্ত্রের ক্রাইসিসে ছিলাম। আমার মনে হয় এখন আমরা একটা জায়গায় আসছি, এবং গত এই যে 90 থেকে 8-এর পরে পর্যন্ত এবং 8 থেকে এই 24 পর্যন্ত যেটা হলো, তাতে আমাদের তরুণ সম্প্রদায়ের মধ্যে একটা জিনিস আসছে যে তরুণ সম্প্রদায় বলতেছে এই দেশ তো কিছুই করতে পারতেছে না। এই দেশের তরুণরা বিদেশ চলে যায়। ইউ টু আর এক্সাম্পলস, তোমরা দুইজন হচ্ছে এটার এক্সাম্পল। এটা তো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, এবং এই ব্যর্থতা থেকে আমরা কিভাবে বের হব আমরা জানতে পারছি না। আমাদের দেশের প্রায় সমস্ত বলবো যারা ক্ষমতাসীন ব্যক্তি, যারা পাওয়ারফুল ব্যক্তি, তারা সবাই অনৈতিকতাতে ভুগে। কারোর মধ্যে নৈতিকতা আমরা দেখি না। নৈতিকতা বলতে আমরা খালি ঘুষ বুঝাচ্ছি না, নৈতিকতা বলতে আমরা খালি ফাইন্যান্সিয়াল ইয়ে বুঝাচ্ছি না। আমরা নৈতিকতা বলতে তুমি ক্ষমতায় টিকে থাকতে চাও, ক্ষমতায় থাকতে চাও, এবং তার জন্য যা ইচ্ছা তাই করছো, এটাকেও আমরা বলবো। আমি মনে করি যে কথার কথা যে আমি যদি কাউকে বিচারে বাধা দেই সেটাও দুর্নীতি, আমি মনে করি। হ্যাঁ, বিচারটা ন্যায় বিচারের পথে বাধা দিচ্ছে, সেটাও দুর্নীতি। সো এরকম ভাবে নানান জিনিস হচ্ছে। যখন এরকম হয় তখন কি হয় কি, মানুষ না তখন আর যখন ইহো জাগতিকতা সেকুলারিজমের মধ্যে যখন কোনো উত্তর আর পায় না, তখন সে কিন্তু তার আধ্যাত্মিক দিকে যায় বলে আমি মনে করি। সো আমি এইভাবে এই জিনিসটাকে দেখতেছি যে বাংলাদেশে ডাকসুতে যেটা হলো, ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হলো, জাহাঙ্গীরনগরে যেটা হলো, এই ছেলেমেয়েগুলো তো কিছু বুঝে না তা না। এই ছেলেমেয়েগুলো বুঝে, এবং এখন বাংলাদেশে একটা ইয়ে উঠতেছে, সেটা হচ্ছে তো একটা তো হচ্ছে কি যে আমাদের ভিতরের যে আমরা মূল্যবোধকে ফেরত আনতে চাচ্ছি। আমরা আমাদের বাবার জেনারেশনকে পছন্দ করছি না, আমাদের বড় ভাইদের জেনারেশনকে পছন্দ করছি না। উই ডু নট লাইক দেম। এক আর 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 আরেকটা ইয়ে হচ্ছে আমাদের যেখানে, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের মধ্যে মনে হয় একটা, আমি কথা শুনতেছি ঢাকায় এবং নানা জায়গায়, সেটা হচ্ছে যে বিএনপিও দেখছি, আওয়ামী লীগ দেখছি, এবার জামাত দেখবো। এইটাও কিছু কিছু মানুষকে অ্যাট্রাক্ট করতেছে বলে আমার মনে হয়। সো দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট আমি কালচারালি যে কথাটা বললাম সেটা হচ্ছে এইভাবে বললাম। আরেকটা তৃতীয় কথা আরেকটা বলতে চাই মামদানির ব্যাপারে। আমি মনে করি মামদানি, গাজা না হইলে মামদানি হইতো না। উইদাউট গাজা দেয়ার ইজ নো মামদানি। গাজা গত 2 বছরে যেটা দেখাইছে আসলে, সেটা প্রবাবলি পৃথিবীর ইতিহাসে
সবচেয়ে বড় সাধারণ মানুষের বীরত্বের এরকম কোনো গল্প আমি শুনিনি। এরকম কোনো গল্প আমরা অ্যাটলিস্ট দেখি নাই। আমরা শুনছি হয়তো বা, হ্যাঁ, কিন্তু আমরা দেখি নাই। যে 56,000 মানুষ এবং এই যে যুদ্ধটা তারা করতেছে এবং তাদের যে রিজিলিয়েন্স, তাদের যে কারেজ, তারা যে ডিটারমিনেশন দেখাচ্ছে, এইটাতে কিন্তু আস্তে আস্তে কি হয়েছে, আস্তে আস্তে ওয়েস্টার্ন সোসাইটির স্পেশালি ইয়াং যেটা কোহর্ট, যেটা তরুণ সম্প্রদায়, তারা কিন্তু এইটার সাথে সম্পূর্ণভাবে মানে ইয়ে হয়ে গেছে, একটা বন্ধনে চলে গেছে। যখন বন্ধনে চলে যায় এবং আমার মনে হয় যে আমরা যারা বিদেশে থাকি তারা অনেক সময় আমাদের অনেক সংস্কৃতির অনেক কিছু লুকিয়ে রাখি, কারণ আমাদেরকে রাখতে হয়, কিন্তু অনেক সময় আমরা সেটাকে ফ্লন্ট করব, কারণ এখন আমি এই বীরত্বটার ভাগ নিতে চাই। সুতরাং আমার এই জন্য মনে হয়েছে যে এই গাজার পরে এই যে তুমি যে বললে না যে ইসলামকে আমি একটু ইয়ে করছি, ফ্লন্ট করছি ইন ওয়ান ওয়ে, এটা বোধহয় করার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে ওইভাবে, নট লাইক আ দাড়িওয়ালা টুপিওয়ালা ওইভাবে, বাট অ্যাজ এ হিউম্যানিটি, অ্যাজ এ গ্রেট কারেজাস হিউম্যানিটি, আমার সেটা মনে হয়। Right. বলে না যে Gaza is the only free place on earth, right? It's the only free place. বলে এখানে বলে তো যে Gaza is the only free place on earth. Yeah. I didn't hear. Yeah, it's the only free place on earth. তাহলে right? এবং আমার মতে মানে আমি ধার্মিক না হতো, but that also gave me courage on a personal level, কারণ আমি এখন অটোয়ায় মনে করেন যে অনেক প্যালেস্টাইনের হ্যারেস করা হয়, হ্যাঁ, I stood up for them, right? Like যারা বেচারা রেফিউজি আসছে, I went to a fair once, right? And they had their own stall, right? Palestinian stall, and এক ইহুদি আইসে তাদেরকে হ্যারেস করা শুরু করছে। I had to step in, right? But so that's an example of like it makes people say, okay, if they can be free and they're dying, then I should at least do my part. Right. And you're absolutely right. The Mamdani aske Gaza na thakle Mamdani আসতো না, because this yearning for freedom. Right. এবং এটার সাথে সাথে খালি ইয়ার্নিং ফর ফ্রিডম, এটার সাথে সাথে ওয়েস্টার্ন হিপোক্রেসি, ওয়েস্টার্ন ডাবল ডিলিং, এগুলো সব যখন বাইর হয়েছে, তখন অ্যান্ড্রু কুমো অথবা সিলভা অথবা যেই হোক বা ট্রাম্প, কেউ ইয়াং কোহর্টের সামনে দাঁড়াতে পারতেছে না এখন। No, because their fundamental belief is freedom, right? And they're not free. Right. You wake up one day and see, no, you find yourself, you're not free. এটার আরেকটা ইন্ডিকেশন ছিল আপনার, যখন ইসরায়েল এইবারে 2 বছর আগে গাজা ইনকারশন শুরু করলো, তখন মনে পড়ে যে কলম্বিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিরকম একটা জিল স্টেইন, গ্রিন পার্টির জিল স্টেইন কে, সো ওইটাও কিন্তু আই ওপেনার। ওর নাম ওই যে যাকে ইয়ে করলো, মাহমুদ খালিলি, ওই যে একজন একাডেমিক, যাকে ডিপোর্ট করার চেষ্টা করতেছে, এখনো পারে নাই না? আচ্ছা প্যালেস্টিনিয়ান রাইট, কোর্ট তাকে, আই থিংক দ্য কোর্ট ফ্রিড হিম অর সামথিং। আচ্ছা রাইট। তো এই কোয়েশ্চেনটা থেকে হঠাৎ যদি বাংলাদেশে চলে আসি, একটু ধরেন ফাস্ট ফরওয়ার্ড, এমনি অনেক পাবলিক অ্যাপিয়ারেন্স আপনার আছে ভাই, কি হয়েছে কি হচ্ছে, রেগুলার যে ইউটিউব অ্যাপিয়ারেন্স গুলি, বাট এখন আপনি কি মনে করেন, এই যে একটা ধরেন ইলেকশন ফেব্রুয়ারিতে হতে পারে, আবার নাও হতে পারে, হলেও পরে হবে, আমার কোয়েশ্চেনটা ইলেকশন হওয়া না নিয়ে না, আমার কনসার্নটা হচ্ছে যে ইলেকশন হলে আপনার কি মনে হয় যে মানে এটা ব্যক্তিগত, মানে কে কাকে ভোট দিবে না দিবে, তারপরেও আমি একটা বাস্তবতা অনুভব করছি, সেটা হচ্ছে যে ধরেন মানে বেহাত বিপ্লব, আমি মনে করি যে 5ই আগস্টে গত বছর যা হলো ওটা বেহাত হয়ে গেছে। তো এখন যদি আমি একটু চিন্তা করি পুনর্দখল, তাহলে বেহাত বিপ্লব পুনর্দখল তিনটা মানে ওয়ার্ড পাশাপাশি রাখলাম, এইটা নিয়ে আপনার আইডিয়াটা কেমন? বা জাকির, এটা হচ্ছে কি, আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গেছিলাম, হ্যাঁ, আমি খুব কম যাই, কিন্তু এই অনুষ্ঠানে আমি গেছিলাম। ওখানে বিএনপি, জামাত, এনসিপির রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, জুনায়েদ সাকি ছিল, অন্যান্যরাও ছিল, সাইফুল হক টাকও ছিল, মানে এসে কথা বলে চলে যাচ্ছে, লম্বা ইয়ে হয়েছে সিল্ড আপে।
ওখানে শফিকুল আলম সাহেবও ছিলেন প্রেস সেক্রেটারি। ওখানে ওটা নাগরিক কোয়ালিশনের একটা, আমিও নাগরিক কোয়ালিশনে যাই, ওটা আমিও আলম ভাই আমাকেও ঢুকাইছেন ইন এ ওয়ে, তো আমিও ওটা নিয়ে ওখানে ছিলাম। তো ওখানে আমি যেটা বললাম, আমি দেখলাম কি যে প্রত্যেকের প্রতি অনাস্থা জ্ঞাপন করতেছে, মানে বিএনপি করতেছে অন্য দুইটা দল এবং সরকার, অন্য দুইটা দল করতেছে বিএনপি এবং সরকার, সবাই সরকারকে ইয়ে করতেছে যে এটা কিছু হচ্ছে না। যারা রাইটস ওয়ার্কার্স, যারা রাইট নিয়ে কাজ করে, অ্যাক্টিভিস্ট, তারা বলতেছে যে এখন পুলিশ চিন্তা করে যে কে ক্ষমতায় আসবে সেই হিসাবে কাজ করে, আর্মি সেই হিসাবে কাজ করে, মানে নানা একেবারে মানে ইয়েটা একদম। আমি দেখলাম যেটা আমি যেটা দেখলাম সেটা আস্থা নাই। তো আমাদের দেশের সুশীলদের একটা ইয়ে আছে যে ওরা কি করে, যখন পাওয়ারফুল কাউকে দেখে সেই পাওয়ারফুলের সামনে কিন্তু তারা সাধারণত আবার একটু ইয়ে হয়ে যায়, মানে একটু মিষ্টি করে কথা বলে, তারা কিন্তু স্পষ্ট সত্যটা বলতে চায় না। এবং তো একটা ইয়ে আছে যে there is a thing of মানে এক ধরনের মানে মানে সংঘাতে জড়াতে চায় না, সংঘাত তো জড়াচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যেটা কথা সেটা তো বলতে হবে। তো যাই হোক, তা আমি লাস্টের দিকে আমার বক্তব্য আসছে, তা আমি লাস্টের দিকে বললাম যে আমি দেখতেছি, আমি যেটা বললাম যে ইনাদের প্রতি আস্থা নেই, ইনাদের প্রতি আস্থা নেই। আমি তো বুঝি না কিভাবে ইলেকশন, আমার তো মনে হয় বাই নভেম্বর ডিসেম্বর ইট উইল আনরাভেল, খুলে পড়ে। এবং তখন আমার এটা দেখার পরে বোধহয় শফিকুল আলম সাহেব বোধহয় একটা কথা বললেন যেটা আমার পছন্দ হয় নাই। উনি বললেন যে যারা ক্ষমতায় আসতে পারে নাই তারা অনেক কথা বলে। আমি আশা করি সেটা উনি আমাকে লক্ষ্য করে বলেন নাই, আই এম এ নোবডি, বাট যাই হোক উনি এটা বললেন। এবং উনি বললেন কি যে মানুষের তোড়ে ভোট হয়ে যাবে, মানে সাচে উনি যে কথাটা বললেন, আমি আর কিছু বললাম না, ওটা তো আর উত্তর তখন দেওয়া যায় না। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে আমাদের দেশের সরকারি যে ইয়েটা দেখলাম আর কি, তখন আমি অনেকদিন ধরে তো সরকারে নাই, আমি অনেকদিন ধরে যাই নাই, আমি সেদিন দেখলাম যে আমাদের সরকারের মধ্যে এক ধরনের পলায়নপরতা আছে। তারা কখনো কোনো সমস্যাকে নিয়ে কিন্তু পুরোপুরি চিন্তা করে না। কোনো সমস্যার সমাধান করতে হইলে যেই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে, যেটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেখানে কিন্তু কাজ আছে, সেখানে কিন্তু কিছু স্যাক্রিফাইসও থাকে, কিছু স্যাক্রিফাইস হয়তো আছে, এই স্যাক্রিফাইস গুলো নিবে না। এবং সেই জন্য গণভোট হবে না 2 টার্ম থাকবে না 5 টার্ম থাকবে না 10 টার্ম থাকবে, এইরকম নানান ধরনের বিষয়ের মধ্যে দিয়ে তারা চলে গেছে, কিন্তু তারা আসল কাজটাই করে নাই। কারণ বাংলাদেশের যদি আমরা দেখি যে বাংলাদেশের আসল কাজ কি, আসল ইয়েটা কি, আমি মনে করি যে আসলটা হচ্ছে দুর্নীতি। এবং এই দুর্নীতি যতক্ষণ না নষ্ট হবে ততক্ষণ বাংলাদেশ, দুর্নীতি যতক্ষণ না একটা আয়ত্তে আনা যাবে, নিয়ন্ত্রণ আনা যাবে, ততক্ষণ এটা কিছু হবে না। কিন্তু সেই দুর্নীতি নিয়ে ইনারা কেউ কথা বলতে রাজি না, অর্থাৎ উনারা সরকারে থাকবেন, পয়সা খাবেন, বড় বড় কথা বলবেন, আর কথাগুলো এমনি হয়ে যাবে, as if that's how it is going to work। এবং আমার মনে হয় এই জন্য উনারা কিন্তু সংস্কারও করতে পারেন নাই, উনারা বিচারও প্রক্রিয়াও ঠিক মতো চালু করতে পারেন নাই। আমরা যদি 15 জন সেনা কর্মকর্তার ব্যাপারটা দেখি, এমনকি অন্যান্যদের ব্যাপারটাও দেখি, খালি শেখ হাসিনা আর ওই যে তখনকার হোম মিনিস্টার কে ছাড়া আর অন্য কাউকে দিয়ে তেমন কেস হয়েছে বলে আমি জানি না। সো উই আর ইন এ ব্যাড সিচুয়েশন, বিকজ আমরা ওই, এটা সাদত হোসেন সাহেব বলতেন, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি ছিল, এটাই বলতেন, বেঙ্গলি স্টেক, মানে বেঙ্গলি মুসলিম বলতে উনি বুঝাচ্ছে এই আমাদের ইস্ট বেঙ্গল, যে এরা দে অলওয়েজ টেক দ্য সফট অপশন, দে উইল নেভার টেক দ্য হার্ড অপশন। এবং এই জন্যই আজকে এই অবস্থা। কালকে তো ওরা তো আপনি তোমরা জানো যে ওই 7 দিন আগে বোধহয় শেখ আসিফ নজরুল বোধহয় একটা ইয়ে দিছিল, থ্রেট করছিল, হুমকি, 7 দিনের মধ্যে আপনারা ঠিক করে ফেলেন, আর না হলে কিন্তু আমরা করব। এখন সালাউদ্দিন আহমেদ বোধহয় বলেছেন যে এই সরকার অনির্বাচিত সরকার, এর কিন্তু বেশি এখতিয়ার নাই। আর আরেকবার বোধহয় বলেছেন যে যদি যতটা ক্ষমতা নাই বেশি ক্ষমতা দেখানোর চেষ্টা করেন না। এটা আমি আমার ল্যাঙ্গুয়েজ দিলাম, ওনারা অন্য ল্যাঙ্গুয়েজে হয়তো।
ওনারা অন্য ল্যাঙ্গুয়েজে বলছেন। সো বেসিক্যালি আগামীকাল পর্যন্ত বিএনপি তো বলেই দিছে যে আমরা জামাতের সাথে বসবো না। তো তাহলে এখন আসিফ নজরুল যাবে কোথায়? উনার কথা তো কেউ শুনতেছে না। এখন আর কেউ কারো কথা শুনবে বলে আমার মনে হয় না। এবং ইউ নো ইট ভেরি ওয়েল, 11 তারিখে জামাত এখানে প্রোগ্রাম করার কথা আছে, 13 তারিখে আওয়ামী লীগের করার কথা আছে, আওয়ামী লীগ নাকি না। সো আমরা আগামী 4-5টা দিন খুব খারাপ সময়ের মধ্যে আছি, এবং আমার মনে হয় এই সময়টা তারপর হয়তো আর একটা গ্যাপ হবে, তারপর আবারও হবে, যতক্ষণ না আমরা এই জিনিসটার সমাধানের দিকে যেতে পারবো। এবং আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে যেই ক্যারিয়ারিস্টরা এখন এই উপদেষ্টা পরিষদে আছে তাদের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। তারা গোজাবে দিতে পারবে, কিন্তু কোনো কাজ ঠিক মতো ভাবে করতে পারবে না। I do not see the character in them. উনাদের এক্সপার্টিজের কোনো অভাব নেই, ইউ নো, বোথ অফ ইউ, জাকির এবং তুমি রাহাত, তোমরা দুজনেই কাজ করো, তোমরা অনেক বয়স হয়েছে তোমাদের, তোমরা বলো যে কি ক্যারেক্টারের কি কোনো দরকারই নাই? আসল তো ক্যারেক্টার, কারেজ, আসল ক্যারেক্টার, বাকিটা টেকনিক্যাল experience, knowledge is secondary. You have to have the moral character. আমি কাউকে দেখি না moral character। একজনের কথা বলা যায় না, সরি, হ্যাঁ, একজনের কথাও মানে বলা যায় না এইভাবে। না, যারা এই সরকারের সাথে ঘোরাফেরা করে, আমি তাদের সাথে কথা বলেছি। আমি বলেছি যে ইউনূস সাহেব, তিনি কি নৈতিকভাবে কাজ করেন না মানুষের স্বার্থপরতাকে করতে চান, উৎসাহিত করতে চান, না চরিত্রবোধকে উৎসাহিত করতে চান? উনি সবাই আমাকে বলেছে যে উনি মানুষের স্বার্থপরতাকে উৎসাহিত করতে চান। যে স্বার্থপরতাকে উৎসাহিত করবে, যে জামাতের সাথে দেখা হইলো, জামাতকে বললো আপনার কাজ আমি করে দিব, কোনো চিন্তা করবেন না। বিএনপির সাথে দেখা হইলো, বিএনপির সাথে বলে কোনো কিছু চিন্তা করবেন না। এনসিপির সাথে দেখা হলো, কোনো কিছু চিন্তা করবেন না। আসলে তো এইভাবে চলবে না, বিকজ ইট ইজ একজনের হলে নৈতিক পথে থাকলে হয় কি, আমরা একটা স্যাক্রিফাইস করতে আমাদের অসুবিধা হয় না, আমরা একটা স্যাক্রিফাইস করি। স্যাক্রিফাইসটা একটা করতে হবে, বিএনপিকে করতে হবে, জামাতকে সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, অথবা বিএনপিকে তো করতেই হবে, কারণ বিএনপি নোজ যে আমি এখনই পাওয়ার যাইতে পারি যদি আমি ভোট হইতো না, এখন ভোট হবে না এইভাবে। এটার স্যাক্রিফাইস, এবং কেন বিএনপি সেই স্যাক্রিফাইসটা করবে সেটা তো বিএনপিকে বুঝাইতে হবে, বিএনপিকে কনভিন্স করতে হবে। উনার তো ওই পথেই হাঁটে না। রাইট। সো I don't see how it is. তাহলে কি এইভাবে বলবো যে বেহাত বিপ্লব তারপরের সিচুয়েশন আরো মেসড আপ? না, আমি মনে করি আমরা ভালো দিকে যাচ্ছি, সত্যি কথা। আমি মনে করি বেহাত বিপ্লবের ডেফিনিশন কি? জাকির, আসলে যেটা হয়েছে এটা, যখন 8ই আগস্ট যখন হয় তোমার, এই যখন শপথ নেয়, তখন আমরা অনেকেই বলছিলাম যে বিপ্লব বেহাত হয়ে গেছে, কারণ আমাদের তখন মনে ছিল যে লোকগুলো বিপ্লবের সাথে ছিল না তারা এখন এসে বসছে, তাদেরকে আমরা চিনতাম এরা ক্যারিয়ারিস্ট, এবং এরা তখন অলরেডি কিন্তু সংবিধান অনুযায়ী তুমি কিন্তু গণ অভ্যুত্থান করতে পারো না, মনে রাখো, সংবিধান অনুযায়ী এই অভ্যুত্থান ইজ ইললিগাল। এটা তো ভাই কমন সেন্স, যে আপনি যদি ইতিহাস দেখেন যেগুলো সাকসেসফুল রেভলিউশন, এগুলো তো আগে সব বাদ হয়ে গেছে, ইউ স্টার্ট আ নিউ, এন্ড হোয়াট হ্যাপেন্ড হিয়ার ইজ অর্কেস্ট্রেটেড, এটা বোঝা যায়। রাইট, এই জন্যই বলছি বেহাত, এই জন্যই বললাম এটা বেহাত হয়ে গেছে। এখন আমার মনে হইতেছে যে যেই সমস্ত লোকরা অত্যন্ত চালাক প্রকৃতির, আমি এটা এক ধরনের করেই বললাম, সরি, চালাক প্রকৃতির, খুব নিজের স্বার্থ বুঝে এবং স্বার্থপর, এই লোকগুলা 14 মাস ধরে তাদের খেলা খেলছে, এবং এখন আর তাদের পক্ষে সম্ভব না, এখন তাদেরকে যেতে হবে। তাদেরকে যেতে হবে, কিভাবে যাবে আমি জানি না, বাট একটা ঝামেলা এখন পাকাচ্ছে যে এই যে 14 মাস ধরে যা করেছে, তাদের যে বিপ্লব বিরোধিতা ছিল, দ্যাট ইজ নাও ক্যাচিং আপ টু দেম, এবং সেই জন্য এখন আর কোনো কিছু তারা সলভ করতে পারছে না। ইউ নো আলী রিয়াজ ইজ গন, ইউ নো মুনির হায়দার ইজ গন। আমি জানি যে এরা সব পালাবে, আমি জানতাম এরা পালাবে, ইউনূস সাহেবও পালাবে,
ইউনূস সাহেবও পালাবে। আমি তোমাকে বলে দিচ্ছি, ইউনূস সাহেব পালাবে। ইউনূস সাহেব পালাবে। Yunus Saib, after this, he will not be able to roam around Bangladesh without police escort. He will not be. কারণ ওনাকে ধরবে যে আপনি স্যার এটা কি করছিলেন, আপনি স্যার কেন আমাদের এই বাচ্চাগুলোর চিকিৎসা দেন নাই, এটা বলবে তো। তখন কি বলবে? সো এখন ওনাদের এটা আনরাভেল করছে, কিন্তু বাকিটা নেক্সট। এখন আমি বলবো কি আনরাভেল করাটা ভালো। কেন ভালো? কারণ এই ক্যারিয়ারিস্টরা আমাদের যে ইমানসিপেশনের যে পথ, সেটা কিন্তু ব্লক করে রাখছিল। এটা আলী রিয়াজের কথায় ব্লক হয়েছিল। আলী রিয়াজ 14 মাস ধরে আটকে রাখছে, যেখানে আমাদের যে সংস্কারগুলো হওয়া উচিত ছিল সেগুলো না করে উল্টাপাল্টা দিকে নিয়ে গেছে। সেদিকে আর যাচ্ছি না এখন। আমার কথা হচ্ছে যে উনারা চলে যান, উনারা না গেলে আল্লাহ উনাদেরকে সরাবে। আল্লাহ হাসিনাকে সরাইছে, আল্লাহ এদেরকেও সরাবে। আই ক্যান বেট অন দিস। সো উনাদেরকে সরাবে, উনারা সরুক, নতুন গ্রুপ আসুক, নতুন গ্রুপ এসে আবার দেখা হোক। আমি এইভাবেই ভাবি। আর যদি উনারা মনে করেন যে উনারা এইভাবে গোজামিল দিয়ে, কারণ আমি এখন শুনতেছি, আচ্ছা জাকির, রাহাত, আমাকে এটা বলো, এত কিছুর পরে যদি বলে যে এনসিপি কে 30টা সিটের দিচ্ছে বিএনপি, অর্থাৎ এটা একটা বানানো পাতানো ইলেকশন হবে, এটা কি মেনে নেওয়া যায়? Saqib bhai, let me ask you this. Okay, so let's go back, let's step back, let's have a retrospection. What was the game plan and what was the plan? After 1 year, you should know, or you're on the ground. If something spontaneous happened, but that was captured in a bubble, and then some machination at the background directed it, right? So let's do a postmortem, like what happened and what is the game plan? Because এটা তো নতুন কিছু হচ্ছে না, এরকম তো যা হচ্ছে তা তো পৃথিবী অনেক দেশে হয়ে আসছে এবং হবে ভবিষ্যতে। So let's talk about that. Okay, let's not talk about local, like overall bird's eye view, like something spontaneous happened or spark was lit, but that spark was captured in a bubble and then it was redirected. What happened? Explain to us. আমি যতক্ষণ না ভিতরের কাগজপত্র, টেলিফোনের লগ এগুলা দেখতে পারি, ততক্ষণ তো আসলে এক্স্যাক্টলি বলা যায় না 100% গ্যারান্টি। বাট আমার যেটা মনে হয়, আমি যেটা অনুমান করছি, সেটা হচ্ছে যে জুলাইতে আমরা তখন যা শুনতাম, জুলাইতে তো ঘটনাটা ঘটে, জুলাই 15 থেকে এটা মানে তুঙ্গে পৌঁছে যায়, যেটা ঢাকাতে হওয়ার পরে বোধহয় 16তে ঢাকা ব্লকেট শুরু হয়। তখন কিন্তু একটা কথা ছিল যে বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় কিন্তু প্রচুর এবং ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স এখানে ছিল, এবং 28 তারিখ পর্যন্ত তারা নাকি ছিল, 28শে জুলাই পর্যন্ত। 28শে জুলাইতে তারা বলে যে তখনকার যেগুলো বলা হইতো যে কাশ্মীর, যে আমাদের যে কাশ্মীর মডেল আছে, আমরা কাশ্মীর মডেল এখানে ফলো করছি, আমরা এখানে ইউজ করে ফেলছি, কাশ্মীরকে আমরা দমাই দিছি, এদেরটাও দমে গেল, এখন আমাদের কাজ শেষ। 28 তারিখে তারা সব চলে গেছে, সবাই না হলে কিছু, কিন্তু লাস্টে বোধহয় 200-250 কে তো পরে মনে হইলো পাঠানো হইলো। হ্যাঁ, সো যখন আমাদের অনুমান হচ্ছে যে জুলাইয়ে যখন এটা হচ্ছিল এবং যখন দেখতেছিল যে হাসিনা একটা পার্ট হচ্ছে যে যেটা এবং সিকিউরিটি ফোর্সেস যারা এটা ওপেনলি চেষ্টা করতেছে টু মানে এটাকে বন্ধ করে দেওয়া, দমন করার চেষ্টা করছে এবং গুলি হচ্ছে, সেটা এক জিনিস। কিন্তু ঠিক একই সময় আমি মনে করি যে সেই সময় ইন্ডিয়ার যে আপনার যারা ইন্টেলিজেন্স, কারণ তখন বলা হইতো যে আমাদের দেশে যে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন আসলে এমইএ দেখে না, এটা আসলে দেখে, এটা এর ছিল, অজিত দোভাল দেখতো, নট জয়শঙ্কর। ফরেন মিনিস্ট্রি দেখে না আর কি, ফরেন মিনিস্ট্রি দেখে না, এটা দেখে হচ্ছে সো এটা যখন হচ্ছিল তখন আমার মনে হয় যে সেই সময় ইন্ডিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় যেটা পলিটিক্যাল ফোর্স, সেটা কিন্তু আসলে প্রথম আলো, ডেইলি স্টার, আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ হচ্ছে কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার, এই প্রথম আলো ডেইলি স্টার তো এই সুশীলদেরকে করে, তৈরি করে এবং এই সুশীলদের বানায়, এবং এই সুশীলদেরকে one second for disturbing. Who owns প্রথম আলো, ডেইলি স্টার? আমি বলবো প্রথম আলো, ডেইলি স্টার কে ওন করে তার থেকে বড় হয়তো মতিউর রহমান এবং ট্রান্সকম, যেই করে, কিন্তু because follow the money, আসলে okay, so if you follow the money you'll get to it. এটা অনেকেই বলে, কিন্তু ভারতের প্রতি তাদের যে এক ধরনের আছে আমরা জানি। দ্বিতীয় হচ্ছে গিয়ে যে প্রথম আলো হইলো, তারপরেই কিন্তু যে ঘটনাটা ঘটলো যে আসিফ নজরুল কিন্তু মোবিলাইজড হয়ে গেল।
Asif Nazrul এবং leftist professors of Dhaka University were mobilized at that time. They started going to the ওই যে আপনার তোমার ওই যে শাহবাগের ওই মোড়ে এবং অন্যান্য নানান জায়গায় তারা যাচ্ছে এবং তারা কিন্তু মুভ করছে। আমি মনে করি এইটা ছিল আরেকটা, এটা ছিল ব্যাকআপ প্ল্যান। এটা ছিল ব্যাকআপ প্ল্যান যে তোমরা যাইয়া ওইটার মধ্যে ইনফিল্ট্রেট করো, এবং ইনফিল্ট্রেট করার জন্য এদেরকে রাখছে। আচ্ছা, ইনফিল্ট্রেট করলো এরা, করার পরে যেই মুহূর্তে হাসিনাকে পালাইতে হবে, ভাই এর মধ্যে আরেকটা জিনিস, ওয়াকার কিন্তু সারাক্ষণ ইন্ডিয়ানদের সাথে কন্ট্যাক্ট করতেছে এবং সারাক্ষণ কথা বলতেছে। সো ওয়াকার যখন কথা বলতেছে, আসিফ নজরুলরা যখন কথা বলতেছে, তখন আমার মনে হয় যে দুই সাইড থেকে অ্যান্টি হাসিনা, মানে হাসিনার পরের যে বিকল্পটি কিভাবে হবে এটা তখন দেখা হয়। এবং যখন দেখা হয় তারপরে শিওর যে ওয়াকারের লোকই ছিল হামিদ, হু ওয়াজ দ্য ডিজিএফআই, এবং ডিজে যখন হাসিনা পড়ে গেল সাথে সাথে আসিফ নজরুল করলো কি ডিজিএফ এর সাথে কথা বলে পুরো সরকার বানায় ফেললো। এর মধ্যে আরো একটা গ্রুপ ছিল, সেটা হচ্ছে আমেরিকান এমবাসি। আমি শুনেছি, আই মাইট বি রং, বাট আমার মনে হয় আই এম রাইট, সেটা হচ্ছে যে যখন পড়ে যাচ্ছে তখন কিন্তু এদের সাথে তার আগের থেকেই কিন্তু এরা কিন্তু এমবাসির সাথে কিন্তু দে হ্যাড এ ক্ল্যান্ডেনস্টাইন সম্পর্ক ছিল, অনেকে কিন্তু বোধহয় 1-2 রাত ওইদিকে কাটাইছেও। সুতরাং তাদের গ্রে জোনেই বলছে, গ্রে জোনে পাবলিশ হচ্ছে, রাইট। আমেরিকানরা কিন্তু তখন এই ছাত্রদেরকে বলছে তোমরা ইউনুসকে বসাও, ইউনুস বসলে সবকিছু সলভ হবে। এবং 1 তারিখে বোধহয় তারা প্রথম ইউনুসের সাথে কথা বলে, তারপর 3 তারিখে কথা বলে, তারপর তো 5 তারিখে কথা বলেই 5 তারিখ রাত 3টার সময় উনি বোধহয় রাজি হয়ে যায় বা হোয়াটএভার। সো বেসিক্যালি আমি বলবো যে যখন এই আমাদের ছেলেপেলেরা যখন যুদ্ধটা করছে, আমাদের জনগণরা যখন যুদ্ধটা করছে, এই যুদ্ধটাকে বেহাত করার জন্য আসিফ নজরুল, জেনারেল হামিদ, জেনারেল ওয়াকার, ডক্টর ইউনুস, এমবাসি, প্রথম আলো, এই কয়েকটা গ্রুপকে আমার মনে হয় যে বেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলে মনে হয়। এই হচ্ছে কি আমি তখনকার রেট্রোস্পেক্টে এটা আমি করলাম। এবং এর পরের থেকে দেখা যাবে যে এই ব্যাপারে তো রাহাত আমাদের থেকে সবচেয়ে বেশি ইনভলভ। আমাদের সমস্ত জেনারেলদেরকে পালিয়ে যাওয়ার জন্য ওয়াকার ইনভলভ না, সে মানে এইটারই কথা বলে। তো জেনারেলদেরকে পালিয়ে যাওয়ার জন্য ওয়াকার যেভাবে চেষ্টা করছে, যেভাবে রিফাইন্ড আওয়ামী লীগ আনার চেষ্টা হয়েছে, যেভাবে ইন্ডিয়া আমাদের সাথে করছে, বিরূপ একটা মানে একটা করছে এবং তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইলেকশনে বিএনপি আসবে আশা মানে মনে হচ্ছে। বিএনপি যেভাবে ভারতের বিরুদ্ধে কথাই বলে না, আজকাল তো জামাতও ভারতের বিরুদ্ধে কথা বলে না। কথা বলার দরকার আমি বলছি না, কিন্তু তাদের কাজে বোঝানো উচিত যে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপোষহীন, সেটা আমি দেখি না। সো দিস ইজ দ্য রেট্রোস্পেক্ট, এই ঘটনাটা ঘটেছিল তখন। এবং তারপর তো এনসিপি কে আরেকটা ফাইনাল কথাটা বলা দরকার, হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনা তো গত 15 বছরে তো মানুষকে লোভই বানাইছে। সো উনি চলে গেলেন কিন্তু লোভটা গেল না। তারপরে এনসিপি কে কোথায় ডক্টর ইউনূসের উচিত ছিল, আমি মনে করি আমি ওর জায়গায় হইলে তাই করতাম, যে তোমরা কোনো করবা না, দুর্নীতি করবা না। দুর্নীতি করছো, আমি কিন্তু খাইছি তোমাদের, তোমরা কিন্তু খারাপ হবা না, তোমরা ভালো হও। এটা তো ইউনুসেফ করেন, ইউনুসেফ বরং তাদেরকে, আমি জানি না উনি জেনে শুনে নিশ্চয়ই উনি তাদেরকে আরো দুর্নীতি করতে দিচ্ছেন। এনসিপি ধ্বংস হয়ে গেছে বলে মনে হচ্ছে। জাকির, কোনো থটস? No, it's interesting because it's sad, basically sad. Yeah, you have different interests converging together and tearing something beautiful apart, right? For their own self-interest. আমাদের দেশে প্রথম আলো এটা বারবার করে, এটা 11-তে করছে প্রথম আলো, এটা একই কাজ করছে 90-তে, একই কাজ করছে 90-তে। তোমরা তখন ছোট ছিলা, তত ছোট ছিলা না আসলে, তুমি অত ছোট, কিন্তু তখন এই ঢাকা ইউনিভার্সিটি ছাত্ররা এই এরশাদকে নামাইছে, শেখ হাসিনা খালেদা নামায় নাই, কিন্তু উনারা সব নিয়ে নিছে সব। এইবার তাই হইলো, এবারও তাই হয়েছে, সব নিয়ে নিছে উনারা, যারা কেউই হাসিনার বিরুদ্ধে ছিল না। এবং গভর্নমেন্টটা যেটা ফর্ম করলো সেখানেও কোনো well then if you think about it, it's they who wanted Hasina to go and they wanted a change of leadership. If you think about it, if you think it's just
আমি মনে করি এখন আমার মনে হয় যে ইনাদেরকে যদি হাসিনা যদি একটা ঘুষ দিত ওনারা চুপ হয়ে যেত। I think, I mean, if you think back with all the events that went, happened in the last year, right? If you think back, and আপনার কথার মধ্যে যদি প্রথম আলো সবকিছু মূলে থাকে, then প্রথম আলো itself wanted Hasina gone and a new leadership because they got tired of her. Yeah, of course. মতিউর রহমান সাহেবকে বলা হইতো তখন যে মতিউর রহমান সাহেব নাকি পা ধরছে শেখ হাসিনা। এটা আমি জানি না ঠিক কিনা, obviously এটা it might be, but বোঝানো হচ্ছে যে মতিউর রহমান সাহেব was in deep trouble. বাট উনাকে কিন্তু আরেকটা জিনিস বলতে হবে, কিন্তু একটা জিনিস বলতে হবে জাকির, মতিউর রহমান সাহেবের কে টাচ করতে পারছে শেখ হাসিনা? না পারছে। So yeah, but আপনি তো উত্তর দিলেন he is raw. So how can that's why. So how can he be touched? You just how can you touch? How can you? Yeah, I mean, how can you touch your sponsor? Yes. Right. So you answered your question. So it's just a controlled experiment with like we had a experiment for 16 years. Let's change the players and re-experiment again. So it's all about experimentation, right? Political, social experimentation. Because they want to keep the ball in their hand. Right, and then because যেটা পরিবর্তন না হলে তো, I mean, they are smart. They take the initiative to change. Otherwise, if there was a stagnation, they'll lose power. Right? So let's change it. Keep on changing it. কিন্তু এটা করতে যে ইন্ডিয়াকে বিপদে ফেলাই দিল না, এটা করতে যে ইন্ডিয়াকে No. It's all control experiment because if something is stagnant, then they'll lose power. But if you are proactive and you make the change yourself in the guise of a revolution, you still retain power. Right? It's all a deception. And it's a good game. It's been played around the world. That before actual change happens, you become the revolutionary and you make the change. Right? আমার একটা জিনিস মনে হয় এই যে এই লোকগুলো এরকম একটা কাজ করে, প্রথম কথা হচ্ছে যে they will say they will oppose the power, but then they will tell the power যে hey, let's understand each other. I'm trying to understand you. So right, they it's are always not game. fully against them. No, it's all this game. Against them. No, you play both sides. হ্যাঁ, both sides খেলবে। খেলে আবার যেটা হবে যখন বিপ্লবটা হয়ে গেল তখন বলবে কি আমিও তো বিপ্লবের পক্ষে ছিলাম, আর যদি বিপ্লব না হয় তখন সে বলবে কি না হ্যাঁ it's a win-win. Right, it's a win-win. Right, it is a win-win. Yeah. আমি শুনেছি যে আমাদেরই ক্যাডেট হোসেন জিল্লুর রহমান সাহেব মানে ইউনুসকে আবার কবজা করার জন্য প্রথম আলোর আরেকটা ইয়ে ছিল হোসেন জিল্লুর রহমান সাহেব এবং দেবপ্রিয় ভট্টাচার্য, এবং ইউনুস সাহেব আবার কি করছে এদের দুজনকে কেটে দিছে, না দেয় নাই। এই না দেওয়াতে আবার প্রথম আলো তার উপরে খেপছিল, আবার প্রথম আলো আরেকটু চেষ্টা করতেছিল কিছুদিন আগে পর্যন্ত হোসেন জিল্লুরকে এবং দেবপ্রিয়কে সামনে আনার জন্য, এবং তারা কিন্তু বলতেছিল যে ইনাদের সেফ এক্সিট লাগবে, ইনারা ঠিক মতো কাজ করছে না, বাট দ্যাট ওয়াজ হোয়াট। আমার কথা হচ্ছে তোমরা কি মানে আবার ইউনুসকে কবজা করা, বুঝছে? সো দিস ইজ হোয়াট দেয়ার গেম ইজ, they want that যেই গেম তারা আর অথবা এই So as I understand, আমি যেটা বুঝলাম আপনার কথা শুনে, that three center of powers: the U.S. Embassy, the intellectual is the papers like আপনি যেটা বললেন Daily Star, প্রথম আলো, right? And India itself, right? Three centers of gravity, centers of powers, and then rest of them are just players, right? They're just used for like pawns on a chessboard, right? They're tools. That's right. They're tools, right? So everybody's strings are pulled by these three powers, right? And this is set up, right? Okay. Yeah, maybe you could have been a billionaire by now. আমিও প্রথম আলোর হইতে পারতাম, right? কারণ আমি যখন ফরেন মিনিস্ট্রিতে ছিলাম, আমার যারা মেন্টর ছিল তারা এই বাংলাদেশের ফরেন পলিসির মানে এটা বানাইছে, তারা সবাই প্রো ইন্ডিয়ান, So আপনি মনে করেন যে then we can surmise that Hasina had to leave or lose our seat in government because she stepped beyond the boundaries that we don't know. They know. They set a boundary for her. As long as you play in the boundaries.
এখানে একটা জিনিস আমি বলবো, হ্যাঁ একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী শেখ হাসিনার ব্যাপারে আনকম্প্রোমাইজিং ছিলেন এবং অজিত দোভাল ওয়াজ আনকম্প্রোমাইজিং রিগার্ডিং শেখ হাসিনা। যে যা বলছে ওরা আলটিমেটলি শেখ হাসিনার পক্ষে আসছে, শেখ হাসিনা ছাড়া তারা কিছু বলবে না। সো আমি মনে করি না যে কেউ শেখ হাসিনাকে ফেলছে এক্সেপ্টিং আল্লাহ। আমি মনে করি এখন আমি কিন্তু একজন স্পিরিচুয়াল মানুষ এবং আমি মনে করি আল্লাহ গেটস ইন, আল্লাহ ইন্টারভিউস। আমি একেবারে বিলিভ করি, এটা আমি জানি। এবং কেন জানি আমি এটা এখন বলবো না, কিন্তু আমার এক্সপেরিমেন্ট আছে, আল্লাহর সাথে আমার এক্সপেরিমেন্টাল আছে রিলেশনশিপ। সো আমি মনে করি উনি করছেন। আমার কথা হইলো তুমি আরেকটা কইরা দেখাও। আমি নাহিদকে বলতে চাই তুমি আরেকটা কইরা দেখাও না। তুমি আজকে দেখি আনো দেখি, তুমি দেখি তো 2000 লোককে একসাথে করো তো, পারবে না। আজকে দেখেন আপনি প্রথম আলো পারে কিনা শেখ হাসিনাকে ফেলাইতে, পারবে না, কেউ পারবে না। আসলে আল্লাহ করে দিছে, এটা হয়ে গেছে। এবং আমি এখন কথা বলবো যে কথার কথা, গাজার যেটা হইলো আমি জাস্ট একটু করি আল্লাহকে আনার। গাজার যেটা হইলো, গাজাকে এই অত্যাচার করায়, গাজাকে দিয়ে যেটা করাইলো, এটা কি কেউ করছে? এটা কি কারো পক্ষে করা সম্ভব? না, nobody can do this excepting the absolute power. সো আমি মনে করি না যে শেখ হাসিনাকে এরা কেউ ফেলছে, এটা আল্লাহ ফেলে দিয়েছে। কিন্তু এদের একটা বুদ্ধি, এরা দে নো হাউ টু টেক অ্যাডভান্টেজ, সাথে সাথে দৌড়ায়া যায় অ্যাডভান্টেজটা নিছে, সেটা করতে পারে। বাট নো, right because they played both sides, they were ready. Yes they do that. It's the oldest game on planet, right? You play both games, both sides, and you're ready for any situation, right? কিন্তু এদের একটা মজার হয়, প্রবলেম হয় জাকির, আমি যেটা দেখলাম যে এদের যেহেতু এরা বোথ সাইডস খেলে, এদের ব্রেইন আসলে কোনো সলিউশন ওরিয়েন্টেড হয় না। এদের ব্রেইন হয় প্লেইং ওরিয়েন্টেড, গেম ওরিয়েন্টেড। মানে আমি কিভাবে একটা জায়গায় একটা পজিশন নিতে পারবো, কিন্তু যদি বলি যে সমস্যার সমাধান কিভাবে করব, ওদের ব্রেইন কাজই করে না। এই জন্য সমস্যা করতে পারবো না। Right, but you're missing the point. Their objective is not to find solutions. Their objective is power, perpetual power and money. Right? এখন হয়েছে কি, পারপেচুয়াল পাওয়ার, মানি, আর এরপরে যদি দুইটা অ্যাকমপ্লিশ থাকতো, অ্যাকমপ্লিশমেন্ট, ওইটা বেচা তো সে আরো 20 বছর খাইতো। তো সুতরাং ওইটা বেচতে সে চায় একটা অ্যাকমপ্লিশমেন্ট, এবং হোক স্যালারিটা বিক্রি করে আমি খাবো। কিন্তু আসলে কিন্তু আলটিমেটলি দেখা যায় দে হ্যাভ নো অ্যাকমপ্লিশমেন্ট, বিকজ দে আর নট অ্যাকমপ্লিশমেন্ট ওরিয়েন্টেড। একটা অ্যাকমপ্লিশমেন্টের জন্য কথার কথা বলতেছি, আইনস্টাইনের ইয়ার জন্য ওই থিওরি বাইর করার জন্য তো খাটতে হয়, ব্রেইনে খাটতে হয়, এইটার জন্য খাটতে হয়। এটার জন্য খালি ওই বোথ সাইডস খেলে তো এই ব্রেইন পাওয়া যায় না। সো ওনাদের ব্রেইন নাই। But the thing is, you are made of a different material than them, right? আপনি যেটা বললেন একটু আগে যে আপনাকে অফার করা হয়েছিল, but you had the mental and the moral fortitude to reject them, right? So you're made of a different material from them, right? From what but these people think differently from you, right? So to expect what you want from them from different material, chemical compounds is I'm not expecting. আমি খালি বাস্তবতাটা বলতেছি জাকির। Right, but now coming back এটা বল আমরা, now we know that আমি একটা ছোট ইনসার্ট দিয়ে দিই এখানে। শোনো, এটা বাংলাদেশীদের এটার অভ্যাসটা হচ্ছে, এটা বঙ্গবন্ধু স্টাইল। তুমি ইলেকশনে জিতলে, সবকিছু ঠিক থাকলে, ওই আর্মি, পাকিস্তান আর্মি ভুট্টো গন্ডগোল না করলে তুমি পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবা, ঠিক আছে? আবার যদি মুক্তিযুদ্ধ লেগে যায়, তুমি এখানে যদি ফেরত আসো, তাহলে তুমি এখানকার রাজা হয়ে যাবা, তাই না? মানে আমি বঙ্গবন্ধু ভদ্রলোকের এই যে 25শে মার্চ রাতে পাকিস্তান চলে যাওয়া, আমি অনেকভাবে চিন্তা করার চেষ্টা করছি। আওয়ামী বয়ানটা হচ্ছে যে উনি নিজেকে ধরা দিয়ে দিচ্ছে যাতে মানুষজন বেঁচে যায়। তো মানুষজন তো বাঁচে নাই, এখানে তো মারামারি হয়েছে, ম্যাসাকার হয়েছে। বঙ্গবন্ধুর ব্যাপারটা কি ছিল যে আমি ট্রিজন করব না, সবকিছু ঠিক থাকলে আমি ইসলামাবাদে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হব, আর যদি এই দিকটা হয় তাহলে আমি এদিকে এসে রাজা হয়ে যাবো, যেটা উনি হয়েছেন। এই তো, মানে আমি এটাই বলতে চাইছি। Right, so he was an astute politician. He played both sides, and whichever, it's a win-win for him, right? Win-win.
So, and he was clever. You can't deny that. Whether he was good or bad, that's a different thing. But he was clever. Right. But Yeah, look yeah, at what his legacy is, Zakir. That's a different thing, How clever right? he was. And see what has happened to his name. And people will spit in his name for thousands of years. Is that cleverness? Well, bhai, that's the past. Let's now say, now that আমরা ই করলাম, তিনটা power center ই করলাম. But now you understand, I understand, Rahat understand this. What about the people on the ground? What about the new generation, our future, right? Do they understand this? And the future, like, do they understand what's going on? And if so, maybe not today, maybe not 5 years from now, 10 years from now, can they take it back? What's the future? আমার একটা জিনিস মনে হয় যে বর্তমানে বাংলাদেশে যেটা গণমাধ্যম কিন্তু এখনো কিন্তু স্বাধীন না, হ্যাঁ, এবং তারা যেহেতু বিজনেসম্যান, যারা বিজনেসম্যানরা তো সরকারের সাথে ব্যবসাটা খুব বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট, সরকারি মেইন সো বিজনেসম্যান এটা করতে দিচ্ছে বলে মনে হয় না। কিন্তু বাংলাদেশে যতক্ষণ ধরে সামাজিক মাধ্যমটা থাকবে ততক্ষণ কিন্তু আমরা এই কথাগুলো বলতেছি। এবং এইটা বলাতে সরকার কিন্তু মানে ডিডন্ট লাইক ইট, কারণ সরকার বা বিএনপি বা এতদিন আগে কি হইতো, সামাজিক মাধ্যম ছাড়া আগে কি হইতো, আমরা আগে খবর কাগজ একটু দেখতাম সকালবেলা, তাছাড়া তার কিছু পাইতাম না, আবার রাত্রেবেলা একটু খবর দিত, যা বলতো তাই, এর থেকে আমাদেরকে ওরা বানায় দিত। কিন্তু এখন সামাজিক মাধ্যমে উই ক্যান, এবং যারা সামাজিক মাধ্যমে আছেন তারা কিন্তু আসলে এটা তৈরি করতে পারে, মানে মতামতটা তৈরি করতে পারে। এই জন্য কিন্তু ওয়াকার, তারপরে বিএনপি, তারপরে সরকার, এরা কি করতেছে এগুলো নিয়ে আমরা কিন্তু প্রচুর সমালোচনা করেছি। এই সমালোচনা করার ফলে কিন্তু তারা বলছে যে সামাজিক মাধ্যমগুলো কিন্তু খুব ট্রাবল মেকিং হচ্ছে, এরা কিন্তু খুব ট্রাবল করতেছে, কিন্তু আমাদের কাউকে অ্যারেস্ট করতে পারে নাই, হ্যাঁ, আওয়ামী পন্থী ছাড়া অ্যারেস্ট করতে পারে। সো আমি মনে করি যে আমাদের সামাজিক মাধ্যমের স্পেসটা যদি থেকে যায়, এটা যদি থাকে তাহলে আলটিমেটলি হবেই। বিকজ আমি যা বুঝি সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে এখন যা কিছু হচ্ছে সেটা আগে হয় নাই কেন? দ্যাট ইজ বিকজ যে আগে যখন 43-এর মনমন্তরের সময় যখন এখানে বেঙ্গলে মানুষ মারা গেছে, বাচ্চারা মারা গেছে, তখন কেউ এই ছবিটা দেখে নাই। এখন ছবিটা দেখা যায়, এবং এই টেকনোলজির কারণে এখন আর কিন্তু আসলে এইভাবে ইলিউশন তৈরি করা সম্ভব হয় না। সুতরাং এখানে গভর্নমেন্টও ইলিউশন তৈরি করতে পারে নাই। আমি মনে করি যতক্ষণ ধরে স্পেসটা থাকবে ইলিউশন তৈরি করা যাবে। তার মানে free flow of information and narrative, that is important, that is the most important thing. Right. Okay. So bhavishyat ashe tale, I mean, whatever happened in the past, the present, but there is a way forward. Absolutely. It's not all bleak. I think we are going towards light. I think from কারণ এর সাথে পড়ার সময় আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তেছিলাম, I saw that thing, then I left, but nothing changed. I go back, nothing changed. It's just new buildings, but nothing has changed. I mean, culturally, mentally, nothing has changed. Right? The flow of money has nothing changed, কিন্তু এক্সপোজ গুলি হচ্ছে তো। যেমন ধরো বিএনপি কে নিয়ে একটা পপুলার পারসেপশন কি, যে এরা চাঁদা পাট খাওয়া দল, হ্যাঁ, মানে এখন তুমি যদি ইউটিউবে যাও, ফেসবুকে যাও, এই যে কামাল কেন খেপে, হ্যাঁ, আমাদের একটা বন্ধু আছে ভাই, ও বিএনপি করে, ও এতদিন হাসিনা খেদানোতে তাড়ানোতে আমাদের কমরেড ছিল, কিন্তু এখন সে আমাদেরকে গালাগালি করে, যেহেতু আমরা মনে করি যে বিএনপিও একই জিনিস, মানে তারাও এখন চাঁদা পাওয়ারে না সেই চাঁদা খাচ্ছে বা মানে বখরাক নিচ্ছে, এগুলা করতেছে। ওর কথা হচ্ছে যে না, আমাদের বিএনপি কে সাপোর্ট দেওয়া দরকার। যাক, তো এখন এটা কেন হচ্ছে, এই যে লোকজন মনে করতেছে বিএনপি আগের মতোই দূষিত, এটার একটা কারণ হচ্ছে যে এটার সোশ্যাল নেটওয়ার্কিং, মানে এই সামাজিক মাধ্যমে এটার একটা ইম্প্যাক্ট হচ্ছে। আমরা তো দেখলাম মানে 5 তারিখে হওয়ার সাথে সাথে 5 তারিখ বিকাল বেলা থেকে এবং সকাল এবং 6 তারিখ সকালবেলা করাইল বস্তি বিএনপি দখল করে নিয়েছে তো, রাইট, 6 আগস্ট। সো আমরা কি দেখতেছি না কে কি করতেছে? আমরা কি শুনতেছি না? আমরা তো শুনতেছি, রাইট। তো এটা তো সামাজিক মাধ্যমে হচ্ছে, যেটা 90 সালে ছিল না জাকির, হ্যাঁ,
Right. So my আগে point আওয়ামী was, লীগকে no, প্রত্যেকটা ট্রিপে হয়তো একটা বিজনেস নিয়ে কিছুতে 100 টাকা দেওয়া লাগতো, এখন দিতে হয় 250 টাকা। মানে এটা হচ্ছে right. So the flow of money increased, but my point was culturally, mentally, spiritually, the cycle of violence, the cycle of corruption hasn't changed. It's just changing hands, right? People, I would have thought by now the population as a whole will be matured. Okay, now I want my freedom, I want my rights, I want my money. That's maturity, right? Right. Okay. I don't care if it's BNP, Army League, Jamaat, doesn't matter. I want my rights, right? Regardless of political flavor, right? Right? That as a citizen of a country, as a free citizen of a country, I don't care who you are. I want my rights, right? Age and maturity, age and demanda. Demanda, there is an absence of it because right now, আগে ছিল সব তুই যেটা বললি যে সবাই আওয়ামী লীগ বিরোধী ছিল, এখন যেই আওয়ামী লীগ চলে গেছে যে যার ক্ষমতার জন্য যে যার পার্টিজান পলিটিক্স নিয়ে আবার লাফায় উঠতেছে। So where is that universal fight for citizens' rights, regardless of political party, regardless of your class or whatever? What is that maturity? Right? এই যে আপনারা অনেক প্লেয়ারের নাম বললেন যারা 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 করতেছে এগুলা, but হাতে গণলে there will be 10-20,000 people, right? What about the rest of the country, right? What about their rights? The গ্রামের কোটি কোটি লোক আছে, doesn't matter আজকে বিএনপি আসুক, হাসিনা আসুক, জামাত আসুক, but at least যে পলিটিক্যাল ম্যাচুরিটিটা যে আমি একটা নাগরিক, আমার একটা অধিকার আছে, ওই অধিকারটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আছে, রাইট? এবং ওই ম্যাচুরিটি যদি থাকতো তাইলে আজকে এই 20,000 লোক এগুলো করতে পারতো না। এগুলো করতেছে কারণ ওই বাকিরা হয় ঘুমায় আছে, অন্ধ, নাইলে ওই পলিটিক্যাল ম্যাচুরিটি নাই, এবং এটা শিক্ষার সাথে কোনো নাই। You don't need education for this, right? You don't need a institutional education to learn this. Human rights, your basic needs, your whatever rights, right? You don't need an education for it. It has to come from within, right? ওইটা কই? এসা যাওয়ার সময় ছিলাম, এখন গিয়ে একই। So what happened? আমার একটা মতামত আছে এখানে। আমি যেটা বলি, আমার যেটা চিন্তা করছি আর কি, হ্যাঁ, সেটা হলো কি যে হিউম্যানিটি যদি আমরা হিস্ট্রি দেখি, হ্যাঁ, হিউম্যানিটি হিস্ট্রি যদি দেখি, লেট আস সে আমরা ধরলাম 570 খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জন্মাইলেন, উনি হইলেন, উনি হওয়ার পরে উনি কিন্তু বিশেষ করে উনি যখন রাজত্ব করতেছেন, মানে উনি যখন হইলেন স্টেটসম্যান, উনি যখন রাষ্ট্রনায়ক হইলেন এবং উনার তারপরে খোলাফায়ে রাশেদিন হইলো, আমি জানি ওখানে অনেক সমস্যা ছিল, বাট তারপরেও কিন্তু মানুষের প্রতি কিন্তু একটা সততার একটা ছিল, সৎ শাসনের একটা কালচার ছিল। এবং আমরা জানি যে সেই সময় উনার চলে যাওয়ার, উনার ওফাতের 100 বছরের মধ্যেই বোধহয় ইয়ারমুক হয়। আমরা জানি যে একটা আরব, একটা বেদুইন জাতি আইসা দুইটা সিভিলাইজেশন, দুইটা এম্পায়ারকে তারা হারায় দেয়, এবং তারপরে একটা বিশাল তারাও একটা এম্পায়ার হয়। এবং এটা হইতে হইলে এটার মানে হচ্ছে যে they had much higher capability of adding value. তারা আসলে কিন্তু ভ্যালুয়েবল তৈরি করতে পারতো। কোলাবোরেশন ওয়াজ মাচ মোর এফেক্টিভ কম্পেয়ার টু বাইজেন্টাইন্স, মানে ইস্টার্ন রোমান এন্ড পার্সিয়ানস। কিন্তু তারপরে যেটা হইলো, তারপরে কিন্তু এই আল্লাহকে ব্যবহার করে ক্রিশ্চিয়ানিটি এবং আল্লাহকে ব্যবহার করে এটি যে পলিটিক্যাল হয়ে গেল, এরা যে ব্যুরোক্রেটিক হয়ে গেল, এরা যে এটা নিয়ে অত্যাচার করা শুরু করলো, মানুষের উপর অত্যাচার করলো আল্লাহর নামে। আল্লাহর নামে অত্যাচার করছে তো, ঈশ্বরের নামে যে অত্যাচার করলো বা এখনো করা হয়, এই যে করলো, এইটার পরেই তো এইটারই তো রিয়াকশন হচ্ছে সায়েন্স, এইটারই রিয়াকশন হচ্ছে গিয়া ফ্রান্সিস বেকন, এইটারই রিয়াকশন হচ্ছে গিয়া আমি মনে করি রিফরমেশন এন্ড রেনেসা, এনলাইটেনমেন্ট এন্ড অল দ্যাট। আমরা আসলাম আস্তে 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 1850 আসলো, আমরা আসলাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস এন্ড এখন আমরা বললাম দের ইজ নো গড। এটার তো একটা প্রোগ্রেশন আছে, করতে 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 একটা সময় এসে বললাম না, লাপ্লাস বোধহয় বলছিল যে গডের দরকার নাই, আমরা যদি মডেলটা নেই, এভলিউশনের মডেলটা নেই, কিন্তু বলে নাই, আমাদের চার্লস ডারউইন সাহেব বলে নাই, কিন্তু লাপ্লাস বলছে, এবং লাপ্লাস বলার পরে এটা হয়ে গেল আলটিমেটলি। এখন ঘটনাটা হইলো এইটার কিন্তু একটা মজার জিনিস আছে। এখন ভাই আমি দেখছি যে 29 সালেও 1930 সালে 29 সালে তখনও কিন্তু আমেরিকা বলি, ব্রিটেন বলি, এরা কিন্তু অনেক ধার্মিক ছিল, তখনও কিন্তু ধার্মিক ছিল।
আমি যদি সেই সময় বই উল্টে দেখা যাবে কিন্তু তখন অনেক ধার্মিক ছিল তারা। তো যাই হোক, তারপরে ধর্মের কিন্তু এই ইয়েটা নামতে থাকবে, নামতে 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 বাই 45, 50, 60 একদম ধর্ম শেষ। ধর্ম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ধর্ম যখন শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ যখন শেষ, আল্লাহ নাই। আল্লাহ কোন সায়েন্টিস্ট এটা স্বীকার করবে না আল্লাহ আছে। কোন মানে ফিলোসফার ওয়ার্থ হিজ যদি ভালো ইয়ে থাকতে চায় সল্ট, তাহলে কিন্তু সেও স্বীকার করবে না যে there is God. So when that happens, ultimately you lose morality. আমি বলছি না যে গড যখন মনে করতো তখন 100% মরালিটি ছিল, সেটা আমি বলতেছি না, কিন্তু আমি বলছি যে এখনো যখন গড থাকবেই না, তখনও কিন্তু মরালিটি আর থাকে না। আমার কথা হইলো, আমার যদি গডই না থাকে, তাহলে why wouldn't I rob you? Why wouldn't I rob you? Why? Because I'm weak. Because if I'm strong, I'll rob you. Because I want to maximize my pleasure, maximize my আমি মনে করি এটা হইতেছে কি মার্জিনাল ইউটিলিটি ইকোনমিক্স থেকে নিতে আসে। সো আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই হ্যাপিনেস, ম্যাক্সিমাইজ মাই প্লেজার, ম্যাটেরিয়াল কনজাম্পশন, সেটা কিন্তু হচ্ছে। এখন ঘটনা হইতেছে যে এইটা করতে যায় আমি মনে করি যে ওয়েস্টার্ন ইয়েতে সবচেয়ে বেশি 2008-এ হইলো যখন অকুপাই ওয়াল স্ট্রিট ওগুলা যখন হয়েছে, আর আরেকটা হইলো এই গাজার সময়, যখন ওরা বলল, মানে ওখানকার ইয়াং জেনারেশন বলল যে তোমরা তো আসলে করাপ্ট, তোমরা তো আসলে করাপ্ট, এন্ড তোমরা তো আসলে ভালো মানুষ না। এবং এই যে ভালোত্বের জন্য আমরা কিন্তু এখন আবার উই আর গোয়িং ব্যাক টু স্পিরিচুয়ালিটি রাইট নাও। এখন কিন্তু স্পিরিচুয়ালিটি ইজ নট এ ডার্টি ওয়ার্ড এনিমোর, ইট ইজ নট এ ওয়ার্ড। এখানে কিন্তু এখন কেউ যদি একটু আগে রাহাত বলেছে যে সাকিব ভাই স্পিরিচুয়াল, তার মানে কিন্তু সে আমাকে কিন্তু অপমান করার জন্য এটা বলে নাই, সে আমাকে একটা ইয়ে করার জন্য বলছে। সো there is a change going on. আমি মনে করি যে আমরা আগের সেই ও তোমার আল্লাহ আমার আল্লাহর সাথে ফাইট করবে, সেইখানেও আমরা আর নাই, সেটা আমরা করতে পারবো না। সেই ধর্মীয় যুদ্ধ আমাদের পক্ষে আর করা সম্ভব না। ইট ডাজন্ট মেক সেন্স টু আস। বাট আবার আমরা বলবো there is no God and this thing created by itself, and আমরা যা ইচ্ছা তাই করতে পারি, সেটা আমরা মানতে রাজি না। সো আমি মনে করি জাকির, এবং জাকিরের যেহেতু ইয়েটা ছিল, আমি জাকিরের জন্যই কথাগুলো বলছি, যে তুমি যখন ভাবতেছো যে 90-তে যা হয়েছে সেটাই হবে, আমি মনে করি if we think that we can extrapolate what happened before and put it now, extrapolate করব, আমরা ভুল করব। বরং আমার মনে হয় যে we might be going towards a cataclysm, এবং এটা খালি আমাদের বাংলাদেশে না, এটা আমেরিকায় হবে, এটা the whole thing is unraveling. You see 500 years ধরে শ্বেতাঙ্গরা যুদ্ধ করছে, শ্বেতাঙ্গরা একটা যুদ্ধে হারে, এখন চাইনিজদের সাথে যুদ্ধ করতে যাক। কি বলে সাকিব ভাই, if you from your point, the West started losing when the Japanese beat the Russians on their eastern front, right? That was before World War, right? That was the first time the white people, so that was the first defeat, right? And the Ottoman defeat. Before that, the Ottomans were defeating them too. So that's Western propaganda, basically. Second of all, আপনি যেটা বললেন, আমার প্রশ্ন আছে কিন্তু তার আগে একটু বলিনি, যে আপনি যেটা বললেন যে রিলিজিয়াস সেকুলারিজম, it goes in a wave in human history, right? It goes in a wave, and it's a cyclical process, right? Cyclical process. So we're going into a period of trying to, since science couldn't fulfill our desires, let's go back to God, see what he has to offer, right? And then when God, and then when God disappoints us, we'll go back to science, right? It's human nature, right? So it's cyclical. I mean, it's a wave. And আপনি যেটা বললেন যে cataclysm, yes, 90s were secular. Now we're going to spirituality, which I think is a tool for human beings to use God to fulfill their needs, right? And we're going to there, and it might be, it might be, as you mentioned, it might be catastrophic, but it might not be. It's all cyclical. We've been through this. Human beings as a whole, we've been through these steps 1,000 times since the dawn of time, right? But my question to you, and I don't understand this. আপনি বললেন যে মানুষ যখন কিছু পায় না তখন সবাই যুদ্ধ করে, রাইট? সবাই যুদ্ধ করে, কিন্তু আমাদের দেশে তো ওই 20-30 সালেই যুদ্ধ করতেছে, বাকিরা কই? তাদের কি আমি তো দেখি না প্রেজেন্ট রেভলিউশন, আমি তো দেখি না যে স্পন্টেনিয়াস রেভলিউশন, যে অন দ্য স্ট্রিটস দ্যাট ওকে, এই ঢাকা কেন্দ্রিক অথবা বড় বড় শহর কেন্দ্রিক যে
যে অ্যারিস্টোক্রেসি আছে, রাইট? Elite. তারা সবসময় খাচ্ছে, রাইট? Okay, and they will do that. There's no fault of them, right? Because they are human beings too, right? If you have power, you have intellect, and is the survival of the fittest, right? All right, so they'll do what they're doing, but the rest, they're not haves. When do you think they will, they will think, okay, now I got to fight for my rights? When? এটা তো হয় না, এটা কখনো হয় নাই, আমি দেখি নাই। কখন হবে? When will that happen? এটা তো প্রশ্ন। কারণ এখন যে বিপ্লব হইলো, এই যে আপনি বললেন বিপ্লব হইলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, এগুলো মিডল ক্লাসে পোলা পাইন অথবা লোয়ার মিডল ক্লাসে পোলা পাইন, এরা চাকরি পায় না, মারামারি করতেছে, এবং কইরে ক্ষমতায় আসলো, আপনি বলেন এনসিপি করাপ্ট হয়ে গেছে। ইটস হিউম্যান নেচার, রাইট? ইটস হিউম্যান নেচার। সো এবং করাপশন তো এখানে হয়, আমরা তো আমেরিকায় চাকরি করি, এখানে যে আরো বেশি করাপশন হয়, এখানে যে কি নোংরা করাপশন হয়। তোমাদের দেশ তো পৃথিবীর করাপশনের মাস্টার মাইন্ড, রাইট? ওরা পৃথিবী ধ্বংস করে। মোস্ট কারাপ্ট কান্ট্রি, ইউ ড্রাইভ করাপশন অফ দ্য হোল ওয়ার্ল্ড, এবং উই আর পার্ট অফ দ্য সিস্টেম, উই ডু দ্য করাপশন। আমি বলবো রাহাত এবং আমরা খালি আমার নিজের দেশে ক্ষতি করি না, সারা পৃথিবীর ক্ষতি করি। বাংলাদেশের মানুষ খালি নিজের দেশে ক্ষতি করে, আমরা পৃথিবীর ক্ষতি করি। আমি এমন কাজ করি, রাহাত এমন কাজ করে, সারা পৃথিবী জ্বলতেছে ওই জন্য। আমাকে বাংলাদেশ থেকে লাস্ট উইকে একজন বলছে যে তোমরা বাংলাদেশ নিয়ে তো অনেক চিন্তা করো, অনেক দুশ্চিন্তা করো, তোমাদের ওখানে ট্রাম্প কি করতেছে, নিজেদেরকে নিয়ে ভাবো। না, he has a point. He has a point. Whoever said he has a point is a good point. You cannot deny that. You have to be self, reflective what you do. Right? First. আমাদের সময় আপনি যে বললেন যে এত কিছু হইতেছে, এত মেশিনেশন, এত খেলা, that's part of human nature. That's been going around in human history for over and over again. But এটা মূল কথা হইলো যে আপনি যে ফাইট করেন যে সিটিজেন্স রাইট, হিউম্যান রাইটস, you can't fight this alone. You need the masses to wake up and say, okay, সাকিব ভাই তো ভালো কথা বলছে, আমার অধিকার তো কি করবো, ওই জাগরণ কই? ওইটা রেনেসাঁ, I don't see a renaissance. হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস বিলিভ করি, সেটা হলো যে এই যে ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ, এই যে আবার উঠে, এই যে একটা সময় যায়, সে আমি একটা কথা বলি, 1840 to 1880 কলকাতা, 1840 to 1880 কলকাতা, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ব্লা 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 ব্লা, গ্রেট ওয়ার্ক, গ্রেট ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, সুপার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, ব্যক্তিগতভাবে কিন্তু কাজগুলো খুবই ভালো ছিল, খুবই হাই কোয়ালিটির কাজ, সেই সময় প্রেক্ষাপটে একটা হাই কোয়ালিটির কাজ ছিল। এখন ঘটনা হচ্ছে যে এই যে রেনেসাঁ যদি আমরা বলি, যেটা পরে ফেইল করছে, যেটা বেঙ্গলি রেনেসাঁ আর মানুষকে ইয়ে করতে পারে না, এটা একটা ছোটই রয়ে গেছিল, এই রেনেসাঁটা কে ঘটাইছিল? আমি মনে করি রেনেসাঁ কেউ ঘটাইতে পারে না, কোনো মানুষ পারবে না, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। ফ্রান্সিস বেকন রেনেসাঁ তৈরি করে নাই, এটা যত it has to come from within. এবং এটা কে বানায়? না, এই উইদিনটা কে করে? উইদিনটা আসে থেকে না, মানুষ করে না। You do not know what is going to come within next second from your brain, according to science. You do not know. There is this consciousness, there is this collective consciousness, and a collective consciousness goes through certain tribulations, and and then they go up and then they go down. যে সমস্ত জায়গায় দেখা গেছে শান্তি বেশি, কথার কথা বলছি, যেখানে শান্তি বেশি, কথার কথা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, তাদের কিচ্ছু হয় নাই। আর যারা 500 বছর ধরে, 1500 বছর ধরে যুদ্ধ করছে, ইউরোপ, তারা 500 বছর ধরে পৃথিবী চালাইছে। সো বেসিক্যালি যুদ্ধ করলেই খারাপ আর যুদ্ধ না করলেই ভালো, এমনও কোনো কথা নাই। হ্যাঁ, এগুলো আসলে কেউ তৈরি করে না। আমি মনে করি না যে ওই যখন জুনের ইয়েটা হইলো, জুলাই থেকে তো ইয়েটা শুরু হইলো, কোটা বিরোধিতা শুরু হইলো, তার আগে জুন মাসে হাইকোর্টের জজ বললো যে ওই কোটা পুনর্বহাল করা হইলো। তার আগে হাইকোর্টের জজ যদি শেখ হাসিনার মুখের অর্ডারের বিরুদ্ধে যায়, কারণ 2018-তে উনি মুখে বলে দিয়েছিলেন যে কোটা আর থাকবে না, ব্যাস কোটা ছিল না। 5 বছর পরে তারা আবার ওটাকে উঠাইলো।
উঠাইলো কারণ ওইখানে তো ওনাদেরই লোক ছিল, পক্ষের লোক ছিল, যে যারা এটা উঠাইতে চাইছে। কিন্তু এটা কি শেখ হাসিনার পারমিশন ছাড়া সম্ভব ছিল? না। তাহলে শেখ হাসিনার থেকে পারমিশন নিছে, পারমিশন নিয়ে বলছে যে আমরা এটাকে রিভাইভ করব, আমরা রিভাইভ করব বলে এবার হাইকোর্টে গেছে, হাইকোর্ট আবার রিভাইভ করছে, হাইকোর্ট আবার রায় দিছে। তাহলে উনার ফলের জন্য তো উনিই শুরু করছে, উনার ফল কি এটা ছাড়া হয়? মানে কথার কথা, এক্সাম্পল রাইট। হ্যাঁ, তার মানে হইল কি আসলে আমরা কেউই কিছু করি না। এখন যদি বলে যে কে এখন মানে এটা মামদানির পক্ষেও সম্ভব না, আসলে আমরা কেউ কিছু করি না, এটা সামথিং কালেক্টিভ হ্যাপেন্স। আমি এটাকে গড বলি, আমি এটাকে গডের কাছে নিয়ে যাই, অন্যরা এটাকে কালেক্টিভ বলে, সেকুলার ল্যাঙ্গুয়েজ ইউজ করে। That's how I see it. So basically, either is God, nature, whatever collective consciousness is beyond us. It's beyond us. Yes. মামদানির কথা বললেন তো, আরেকটা ছোট্ট মজার জিনিস বলি। তো ধরেন ট্রাম্প হুমকি দিচ্ছে, ঝাড়ি দিচ্ছে, মামদানিকে তোমরা ভোট দাও, ফেডারেল অ্যাসিস্ট্যান্স বন্ধ করে দিব। একটা পৃথিবীর বড় মানে মোটামুটি মানে ইম্পর্ট্যান্ট একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার দেশেরই একটা সিটির রেসিডেন্টদেরকে হুমকি দিচ্ছে যে তোমরা যদি একে ভোট দাও তাহলে আমি টাকা বন্ধ করে দিব। আবার যেমন তেমন সিটি না, the most important city in Europe. The most important city in the whole world, probably. হ্যাঁ, তো মানে এখানে গণতান্ত্রিক মূল্যবোধটা কোথায় গেল? আমি ওইটাও বাংলাদেশ থেকে আমাকে একজন মনে করাই দিচ্ছে বাংলাদেশ থেকে। সাকিব ভাই বললেন না প্রথমেই যে মামদানি জিততো না গাজা ছাড়া, গাজা সেট আস অল ফ্রি। না, ওইটা আমি অন্য আরেকটা বলছি, সেটা হচ্ছে যে আমাকে মনে করাই দিলেন যে দেখো শামীম ওসমানও কিন্তু পাবলিকলি এইভাবে, বা হাজি সেলিমও কিন্তু এইভাবে পাবলিকলি বলে নাই তোরা যদি রহিমকে ভোট না দিয়ে করিমকে ভোট দিস তাহলে আমি এসে তোদের পিটাবো। হ্যাঁ, মানে ট্রাম্পের কথাটা অনেকটা এরকম, বাট হাজি সেলিম বা শামীম ওসমান তারাও কিন্তু এইভাবে বলে নাই। তোমারে তারে কইও হ্যাঁ তোমার দেশের যদি 40% বিদেশি এসে ঢুইকা যাইতো, ইমিগ্রেন্ট হইতো, আর তুমি দেখতে যে তুমি আর তাহলে তুমিও কি করতে আমরা জানি। Right. You are not in that shape that you are in, you know. I mean, you have to think about the white American also. I mean, তার একটা point of view আছে তো। Oh, you should hear them. You should hear them talk, and they have the latest weapons in their hand. Right. না, আমি সাকিব ভাইয়ের কথাটাকে নিলাম, একটু লাইটার সাইডে যাচ্ছি, দুষ্টামি করতেছি। আমার এক বন্ধুর ভাই, উনি আমেরিকাতে পিএইচডি করার সময় ওনার একটা অ্যাফেয়ার হয়ে যায় ওনার এক ক্লাসমেটের সাথে। ভদ্রমহিলা আফ্রিকান আমেরিকান। আমার এই বাংলাদেশি বড় ভাই বিয়ে করলেন মিশিগানে। বিয়ে করার পরে উনি ভাবিকে নিয়ে, আমাদের এই কালো ভাবিকে নিয়ে বাংলাদেশে গেলেন। আচ্ছা, ওদের বাসাতে কোনো আনন্দ নাই, কিছু নাই, হইচই নাই। তা আমি আমার যে বন্ধু, আমি নামটাম বলতেছি না, অনেকে ও তো চিনবে, তো আমি বললাম যে কিরে তোদের, আমরা তখন বাংলাদেশে, তো কিরে তোদের এই বাসায় ভাবি আসলো, তোরা কি বিয়ে টিয়ে হবে না, পার্টি টার্টি হবে না? বললো না দোস্ত, সবার মন টন খুব খারাপ, কিছু বলার নাই। তখন কেউ কিচ্ছু বললো না, কেউ কিচ্ছু বললো না। আব্বা আম্মা ঘুষুর ঘুষুর করে, আমাদের সামনে কিছু বলে না, দুজনেরই মুড খুব ভারী। আচ্ছা, খেলে একজন একটা কথা বলছে, কি বলছে? ওদের একটা কাজের বুয়া ছিল, এই বুয়া অনেক বছর ধরে ওদেরকে পালছে, খালা বলে ওরা। বললো খালা খালি বললো যে ভাইজান আমেরিকার থেকে বিয়া করে আনলো, কিন্তু ভাবি তো আমার চেয়েও কালা। বুঝছেন? ধরতে পারছেন? সাকিব ভাই যেটা বললেন যে বাংলাদেশে 40,000 শরণার্থী আসলে তাদের চাকরি নিয়ে গেলে, রোহিঙ্গারা একটা দ্বীপে রাখছে, চাকরি নিতেছে না, ঢাকা শহরে ঢুকে আবার চাকরি নিতেছে না। না, আমার একটা সাদা কলিগকে ডোনাল্ড ট্রাম্প যখন জিতলো 2016-এ, আমি তখন শিকাগোতে ছিলাম, আমি ওকে লিসাকে আমি বললাম যে লিসা, তুমি বলো তো এই ডোনাল্ড ট্রাম্প কেন জিতলো, তুমি কি ওকে ভোট দিছো? বললো দেখো আমি বিং ভেরি অনেস্ট, আমি ভোট দিয়েছি। তুমি আমাকে অন্তত একটা কারণ বলো তো কেন ডোনাল্ড, তুমি তো পড়াশোনা করেছো, তুমি মাস্টার্স লেভেল পর্যন্ত লেখাপড়া করছো, তুমি আমাকে বলো তো ভাই কেন তুমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলা? এই ভদ্রমহিলা, সাদা ভদ্রমহিলা আমাকে বললেন যে এই তোমাদের জন্য দিছি, তোমরা এসে, হ্যাঁ তোমরা আমাকে বললো কি যে আগে 30s-এ ইভেন 40s-এও ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে একটা ছেলে, ওই ডিউড আমেরিকান টিপিক্যাল, ধরেন সে একটা হাই স্কুল পাস করে, প্রথমে সে $15,000
$20,000 ইয়ারলি একটা চাকরি করতো, তারপরে অত কলেজে যেত, কলেজ থেকে বের হয়ে আবার $35,000 $40,000 ইজিলি একটা চাকরি করতো, ছাড়তো, পড়তে যেত। বললো এখন নিচের গুলা সব মেক্সিকান আর এই ল্যাটিন আমেরিকা থেকে এসে ধরে ফেলতেছে, আর উপরে প্রফেশনাল টেকি জব টপ গুলোই তোমরা এসে মানে আমাদের কিছু ইন্ডিয়ান বলছে। হ্যাঁ, তো তাহলে আমরা কি করবো? তখন আমি বললাম ভাই আমরা তো ট্যাক্স দিয়েই খাচ্ছি। তো বললো যে না, এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারতেছে আমাদের পেইনটা, জানি না রাইট না রং, কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিছি। আচ্ছা ভাই, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। আপনি ক্যারেট কলেজ নিয়ে কিছু একটু বলতে যাচ্ছিলেন, সিন্স আমরা তিনজনই ক্যাডেট কলেজের ব্যাপারটা মনে হয় আমার মনে হয় আমাদের সবকিছু প্রবলেমেটিক। তো আমরা তো সবকিছুই, যেমন আমাদের ব্যাংকিং সিস্টেম বলি, আমাদের এডুকেশন সিস্টেম বলি, আমাদের মেডিকেল সিস্টেম বলি, প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘুণে ধরা, কোনো কিছু কাজ করে না, নট ইফেক্টিভ, and in a way increases corruption, expands corruption। হ্যাঁ, সেটা সব জায়গায় হয়, সবকিছু করাপশনের পক্ষে চলে যায়। সো আমার মনে হয় যে ক্যাডেট কলেজ সিস্টেম ইজ নট বিয়ন্ড ইট। ক্যাডেট কলেজ সিস্টেম তো বাংলাদেশের ভিতরেই। ক্যাডেট কলেজ সিস্টেমটাও হ্যাজ বিন করাপ্টেড ইন ওয়ান ওয়ে, এবং এটার কি করাপশন, এটার কি ক্যাডেটদের আসলে কি ধরনের আমরা মানুষ তৈরি করছি, কি ধরনের আমরা ক্যাডেট তৈরি করছি, কি ধরনের, এবং তারা আসলে জনগণের পক্ষে কখনো থাকে না আমার কাছে মনে হয়েছে। ক্যাডেটরা খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে যায়, তারাও মডেস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে বেশিরভাগ, এবং কিন্তু তারা কিন্তু নিজের ক্যারিয়ার নিয়ে ইয়ে হয়ে যায়, এবং তারা জনগণের পক্ষে যে দাঁড়াইতে পারে না। এটার বিষয়ে ক্যাডেট কলেজের এডুকেশনাল সিস্টেমের কোনো ফ্ল আছে কি না, নাকি ইট ইজ এ সোসাইটাল ম্যাটার, এটা আমাদের আরেকটু দেখা দরকার। আমার মনে হয় দুইটাই আমার একটু দেখা দরকার। এটা তো ভাই সিম্পল জিনিস। এটা ক্যাডেট কলেজ তৈরি করার অবজেক্টিভ কি? ক্যাডেট কলেজের অবজেক্টিভ হলো একটা এলিটিস্ট ইনস্টিটিউশন তৈরি করা। ইন এ সি অফ প্রেজেন্স ইউ ক্রিয়েট এন এলিটিস্ট কনফর্মিস্ট হিউম্যান বিইং টু সার্ভ দ্য এলিট এন্ড বিকাম পার্ট অফ দ্য এলিট। ইটস সিম্পল। যেমন তুমি এই যে একটা কথা বললে, কনফর্মিস্ট বলছো না? Conformist. Yeah, to the machine. You are right. এখন ঘটনা হলো কনফর্মিস্ট কথাটা কিন্তু আমাদের টিচাররা কিন্তু মুখে বলে নাই, কিন্তু কাজে করছে। হ্যাঁ, কাজে ইউ হ্যাভ টু বি কনফর্মিস্ট, কিন্তু মুখে কিন্তু কখনো মুখে বলছে যে লিডার হবা, তোমরা সব লিডার হবা। আরে কি লিডার সব! আমি সবাই লিডিং এবিলিটি দেখা তুমি হা হয়ে যেতেছি, যে সব লিডার হওয়ার পরিবর্তে তোমরা সব হয়ে, মানে তোমরা বলতে আমি বুঝাচ্ছি ক্যাডেটরা যেটা আর্মির ভিতরে যেটা করলো, দে আর ক্যারিয়ার ওরিয়েন্টেড। আমার কথা হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেশন খারাপ কিছু না, আমি কিন্তু এটা অস্বীকার করছি না, কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেশন আসা হয়ে যাওয়ার পরে, মানে সে ইউ হ্যাভ বিকাম এ লেফটেন্যান্ট কর্নেল, কথার কথা, you have become a lieutenant colonel, you have got 2 kids. At that time, why do you become corrupt? You don't have the character. আচ্ছা, করাপশনের তো একটা লিমিট আছে। আমি মনে করি ছোট করাপশন, বড় করাপশন, অনেক রকম করাপশন আছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার কি বলে লোন দেওয়া আছে গভর্নমেন্টের বিল্ডিং এর, সেখানে গাছ আছে, সেখানে গাছের ফলাফল আমি খাই, সেগুলো আমি করি, আমি ছোটখাটো করি, এটা কোনো ব্যাপার না, এটাকে আমি করাপশন ধরি না, কথার কথা। কিন্তু বড় বড় করাপশন কেন করবো? আমার যেটা সব কষ্ট লাগে আর কি, হয়তো যে ক্যাডেট কলেজের বেসিক্যালি শেখ হাসিনার বিরুদ্ধে কয়জন যুদ্ধ করলো ক্যাডেটদের মধ্যে থেকে, কয়জন করলো, আর কয়জন তার সাথে যাইয়া জয়েন করলো? সো আমার কথা হচ্ছে, যদি জয়েন করা, এবং আমি বলতেছি না যে বেশিরভাগ লোক যুদ্ধ করবে, কিন্তু আমার মনে হয় আমরা হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই করি নাই, এবং এটা কেন করি নাই, কেন হইলো না, এগুলো নিয়ে আমি মনে করি উই নিড। I have a point. Saqib bhai, I think your expectation of the definition of the word leadership is faulty here. When they said, my understanding, going through the system for 6 years, my understanding was that when they said they uttered the word leadership, I took it to be the leadership definition of a corporate leader of the East India Company, or in that guise, not the leader of, let's say, a revolutionary leader or a moral human rights leader, right? That you have a moral fortitude to stand with the right, not the wrong, right? What they meant is the leadership of the East India Company, leadership of corporate executive. Oil leader by any who can
you rise up the ladder. That's the success. That's the definition. তুমি যদি That's what I understood. I got you. That's what I understood. I got you. And from that, what do you expect? হ্যাঁ, আসলে আমার ফ্যামিলি থেকে আছে কি আমার 4 জেনারেশনস, মানে আমার গ্রেট গ্র্যান্ডফাদার থেকে শুরু হয়েছে এটা, গ্রেট গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার আর ফাদার। আমার ফাদার তো কর্পোরেটই ছিলেন ব্রিটিশ কোম্পানির, কিন্তু তাদের ছিল ইমপেকেবল অনেস্টি। তাদের অনেস্টির ব্যাপারে তাদেরকে কেউ ধরতে পারতো না। তখন তো কভেনান্ট ছিল, তখন তো কভেনান্টেড বলতো, কভেনান্টেড। What year was that? This was 54, 55. Oh, so they were still taught by the British system, public system, with British teachers. আমার গ্র্যান্ডফাদার was the deputy secretary of finance. আমার গ্র্যান্ডফাদার বলছিল আমি 1 টাকা আমি আইনের বাইরে খরচ হইতে দেই নাই। আমার দাদা 47 এর পর থেকে 60 পর্যন্ত ফরেন মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি চালাইতো। এবং আমার দাদাকে নুরুল আমিন সাহেবের লোকেরা বলতো যে গোলাম আলী সাহেব টাকাটা কি পাওয়া যাবে, মানে তখন কিন্তু ওই ধরনের ছিল। দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট এরা। সো আমি যেটা বিলিভ করি, লিডার মানে হলো ইউ আর দ্য কাস্টোডিয়ান, ইট ডাজন্ট বিলং টু ইউ। এখন লিডার আমারই ফ্যামিলির একজন মাত্র আর্মি চিফ আছে, তার নাম হচ্ছে জেনারেল আতিক, আমার দুলাভাই হয়। সে একমাত্র আর্মি চিফ যে কিন্তু চাকরি নেয় নাই, আর ইয়ার পরে রিটায়ারমেন্ট কোনো করে নাই। সো উই কাম ফ্রম দ্যাট কাইন্ড অফ এ ব্যাকগ্রাউন্ড, উই আর old establishment. So my question to you, Saqib bhai, my question to you is that they were the custodians. Ask them what happened in between and tell us. Oh, as long as they were, আমি একটা কথা বলি, everything, at least where I was sitting in 1971 এর আগে পর্যন্ত, আমি যেই বাংলাদেশের ঢাকা শহরে একটা ছোট্ট বেঙ্গলি মধ্যবিত্ত সমাজ ছিল, আমি সেই সমাজের একজন ছিলাম। আমার আব্বা মা কিছু একটা হইলে ডাক্তারের কাছে নিয়ে যেত, আমাকে কিছু একটা হইলে নিয়ে যেত, তো হ্যাঁ, টিচার বা whatever। ডাক্তারগুলো ডাক্তারি করতো, টিচার টিচিং করতো, হ্যাঁ। There was honor among the people who used to work at that time. You know, when the honor left Bangladesh on 17 December 1971, and that's why I say আমাদের পুরো ডিসঅনার আনার এবং ডিসঅনারেবল বানাই দিছে শেখ মুজিব and Sheikh family and Awami League. That's what I see. So you might be right, but you might be right, but how can the family corrupt a nation of millions? Easy. So are we so dumb? Are we so dumb? না, কি হইলো যখন সকালবেলায়, মানে 17তে কি হইলো, 17তে বইলা দিল তুমি কে ডাক্তার, নো, তোমার দরকার নাই। তুমি কে ইঞ্জিনিয়ার, দরকার নাই। তুমি কে প্রফেসর, দরকার নাই। কার দরকার? আওয়ামী লীগ চালাবে দেশ। আওয়ামী লীগের যে লিডার সে পাড়া চালাবে, আওয়ামী লীগের যে লিডার সে চালাবে হচ্ছে স্কুল, কলেজ, সবকিছু, সব দখল হয়ে গেল। তো ফলে হইলো কি, তখন আমাদের যারা অনেক কিন্তু তখন মানে ইস্ট বেঙ্গলের অনেক মধ্যবিত্ত, তারা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। এট দ্যাট টাইম যাদের পিএইচডি ছিল, তারা কেউ থাকে নাই। আমি যদি এখানে আমার সমাদরটা না পাই, আমি তো টাকা পাবো না, আমি টাকার জন্য করিও না, কিন্তু আমাকে যে মিনিমাম যে কার্টিসিটা, এটা যদি কেউ না থাকে, আমি এখানে থাকবো না। আমার মনে আছে অনেক লোক তখন বলেছে, আমারই এক আন্টি ছিলেন, এই যে আক্কু ভাইয়ের মা, তিনি বলছিলেন যে বাংলাদেশে ভদ্রলোকরা থাকতে পারবে না। সো বেসিক্যালি ভদ্রলোকের একটা প্রবলেম আছে, দে ডু নট নো হাউ টু ফাইট, দে লিভ, and because they have the way to go, সেজন্য অস্ট্রেলিয়া, জার্মানি, আমেরিকা সব চলে গেল। এবং এটা তারপরে আওয়ামী লীগ, তারপরে জিয়াউর রহমান একটু চেষ্টা করছিল এটাকে আবার একটু জেন্ট্রিফাইড করার জন্য, আর তারপরে তো আবার সব শেষ। এখন ফাস্ট ফরওয়ার্ড করলে কি হয়, ধরেন আমার এই সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধানরা সব পালায় ইন্ডিয়া যেয়ে বসে থাকে বা আমেরিকায় এসে বাড়ি কিনে থাকে। মানে কোথায় আপনি আপনার গ্র্যান্ডফাদারের, আপনার ফাদারের যে তাদের যে মোরাল অবস্থান ছিল, এটা বললেন, কম্পেয়ার করলে কেমন জানি লাগে না? তারপর আরো দেখেন এই যে আমি বা জাকির আমরা থাকি, ক্লোজ গ্রুপগুলি এখানে আছে, জাকির জানে কি হয়, আপনার জন্য বলতেছি। এখানেও যদি আপনি এগুলো নিয়ে লেখেন, না এটা পলিটিক্যাল, এটা লেখা যাবে না, এটা এই সেই, মানে ধরেন আমি একটু লেখার চেষ্টা করি, আমাকেও গালিগালাজ করে বসায় দেওয়া হয়।
বাইর করে দেওয়া হয়। তো না, তুমি তোমার আর তোমার বাবাকে তো আমি চিনি, তোমার বাবা তো আমাদের প্রিন্সিপাল ছিলেন। তুমি একটা জায়গায় তোমার একটু চিন্তা করে দেখতে পারো, অনেক সময় হয় কি যে তোমার যে ক্যারেক্টার, তোমার যে ডিটারমিনেশন, সেটা সবাই থেকে তুমি এক্সপেক্ট করো না। এটা সবাইকে আল্লাহ দেয় না। এবং আমি এই জন্য খালি তোমার সাথে আমার একটু যদি একটু ছোট্টখাটো হয়, আমি এখানে বলবো যে আমি জানি যে আপনাদের এটা কেন করেছেন এবং আপনাদের মধ্যে দুর্বলতা আছে, আপনারা হতভাগ্য, আমি এটা মেনে নিচ্ছি। ইউ ডু নট হ্যাভ দ্য মরাল স্ট্রেংথ টু ফাইট দিস ওয়ার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং সেই জন্য আপনাদের প্রতি আমার একটু হলেও কম্প্যাশন আছে, কিন্তু কম্প্যাশনটাকে আমি করতে চাই। আমি আপনার এই কম্প্যাশন, আমি আপনাকে জেলে ঢুকাতে চাচ্ছি না, কিন্তু আপনার সমস্ত কিছু আমাকে বলতে হবে, আপনার সমস্ত কিছু লিখতে হবে। You have to open yourself up. That's all I'm saying. I'm not saying, yeah, because lot of people are weak, and I am trying to show compassion for their weakness. এই জায়গাটাই তুমি একটু চিন্তা করতে পারো। That's all I'm saying. No, that's a good point. Very good point. Very good point. Right. No, you have to be empathetic you have to be empathetic to the weak. Empathy. Yes. And once you're empathic, they will open up, confess their sins or confess their weaknesses. And everybody's weak. Everybody's weak in their own way. So in one time or another, yes, they are. Yes, right, exactly. Right. Nobody's perfect. আমার দৃষ্টিভঙ্গিটাও এটা হচ্ছে যে ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা আমাদেরকে বুঝতে হবে, এটা যেন আর না হয়। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে যারা এটা করেছে তারা বলুক যে অন্তত ভাই অ্যাকনলেজ করুক যে এটা আমরা ঠিক করি নাই। ওইটুক শক্তি নাই আসলে। আমি যেটা বলতে চাচ্ছি, রাহাত, তুমি যেটা বলতে পারো কথার কথা, যে হয়তো সিয়াম এটা বলতে পারবে না, এবং সিয়াম যে বলতে পারতেছে না, আমি সিয়ামের নাম ধরেই করলাম, কিন্তু সিয়াম যে করতে পারতেছে না, সিয়ামকে কিন্তু তোমার কম্প্যাশন দেখাতে হবে। মানে কম্প্যাশন মানে এই না যে তাকে নিয়ে আমি কোলে বসাইয়া তাকে বাবা তুই ভালো ছিলি, না, দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ দ্যাট ইউ ট্রিট হিম এন্ড গিভ হিম কম্প্যাশন, এবং হ্যাঁ বাবা তোমার যেটা করে ফেলছো সেটা তো এইটা ছাড়া কোনো উপায় নেই। Right. So you are my friend, you're my brother. You're my brother. You continue to be my brother. You live in a quasi-free society. You live in a market where you can leave any career path and go to another path. You have the technical skills, right? You are extremely mobile, technical worker, right? However, people living in a very rigid hierarchical society, ruled by, as Saqib Bhai said, 3 centers of powers, your maneuvering room is very limited. You have to survive. You take care of your family, right? You can move anywhere in the world and get a good top 1% high-paying jobs. You can, but not everybody has that skill, right? That freedom, right? True. Right. So you have to be more compassionate. You cannot be so rigid. You have more mobility than everybody else. Yes. Right? Yes. You can leave Microsoft, you can leave Apple, you can leave anywhere and you go anywhere. You have extremely mobile knowledge workers. But not everybody is like that, right? No, they're stuck. Yeah. So you have to, I agree with Saqib by 100%. না, এটা এইখানে আমরা শেষ করে দেই আজকে এখানে শেষ করছি আমাদের। জি Thank you Saqib bhai, thank you so much. Good talk. আবার আমরা করব কোন এক সময়। My pleasure too. It was my pleasure. It was sometimes it's so frustrating, and when I talk to you, at least I get okay. There is hope. Alhamdulillah. There is hope. Thank you, because you're on the ground. We're far away, right? We can speculate, but at least you're our glimmer of hope. At least there is some good news coming. আমি কথা যাচ্ছি না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, 25 মিনিট হয়ে যাচ্ছে প্রায়। তো ঠিক আছে জাকির, থ্যাংক ইউ, অনেক রাত হয়ে গেছে। Thank you to both of you. Very much for giving us time. আমরা আবার কোন একটা সময় বসবো, এটার কোনো নিয়ম নাই, আর এরকম অর্গানাইজ কথা হবে না, কিন্তু তার মধ্যেই অনেক কিছু আমাদের তুমি একটু এডিট কইরা আপলোড করার চিন্তা করতে পারো যদি সময় পাও। কারণ আমাদের মধ্যে অনেক কথা হয়েছে, কিন্তু ছোট ছোট করে যদি কাট করো, ইট ইজ নট এ ব্যাড, আই মিন ইটস ইওর আইডিয়া। আমি দেখব আমাদের টুকটাক কয়েকটা জায়গায় কাটলে আমার মনে হয় ইট উইল বি নাইস। জি, করা যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।
Thank you. Assalamu alaikum. Good night. Good night. Good night. Good night.